আসসালাম কি অবস্থা? সবাই ভালো আছো? তোমরা কমেন্টে একটু তোমাদের ফ্রেন্ড মেনশন দিয়ে দাও। আচ্ছা, তো আমাদের সাথে 30 জন যুক্ত হয়ে আসা হচ্ছে জান্নাতুল মাওয়া, আব্দুল ওয়াজেদ। বলতেছে আমি আপনার আগের দুইটা ক্লাস লাইভ করতে পারি নাই, অসুস্থ ছিলাম, তাই আজকে হয়েছি। আমাদের আছে আফরিন, মারুফা আক্তার, অধরা নিত্যা, সাহারা দীপ্তি, লিমা চৌধুরী। ভাইয়া অনেকেন আসন, আমি ভালো আছি। তারপরে শারমিন, ওয়ালাইকুম আসসালাম। মুনতাসির, যারা আমাদের যুক্ত আছে, হাফসা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিতে থাকো, আমিও তাহলে ক্লাসটা দ্রুত শুরু করব। তো চেষ্টা করব মহাকর্ষ চ্যাপ্টারটা একদিনে একটা ক্লাসে শেষ করে দিতে। এটা রিজনটা হচ্ছে যে তোমাদের কিছু চ্যাপ্টার আছে সামনে, অনেক বড় বড় চ্যাপ্টার, ওগুলো দুইটা করে ক্লাস লাগবে। মহাকর্ষ দুইটা ক্লাস নিলে আবার একটু বেশি লেংদি, একটু বেশি ক্লাস হয়ে যাবে ওভারঅল। সো আমাদের সাথে 45 জন যুক্ত হয়ে গেছে, গুড। আমাদের সাথে খুব দ্রুত 45 যুক্ত হয়ে গেছো তোমরা। আচ্ছা, আমি দেরি করব না, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমরা মেনশন দিতে থাকো, তোমরা তোমাদের ফ্রেন্ড, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো আগের দুইটা ক্লাসে আমরা চেষ্টা করছি গতিবিদ্যার যত কিছু আছে স্ট্যান্ডার্ড ভাবে শেষ করা। আমি তোমাদের গতকালকে যে পরীক্ষাটা নিছি, খুব বেশি মার্ক কিন্তু তোমরা পাও নাই। আমি এক্সপেক্ট করছিলাম কয়েকজন তো প্রশ্নটা সহজ করছিলাম, বাট প্রথম পরীক্ষা দেখে হচ্ছে খুব বেশিভাবে তোমাদের কিছু বলি নেই করাভাবেও। তো আশা করি সামনের পরীক্ষাগুলো তোমরা খুব ভালো মতো দিবা, এবং তোমরা হচ্ছে এইভাবে মেন্টালি প্রিপারেশন রাখবা যে প্রশ্ন খুব কঠিন হবে, এইভাবে প্রিপারেশনটা রাখবা, ঠিক আছে? তো সোজা হলে তো দেখবা সবার জন্যই সোজা, সবাই ফুল মার্ক পেয়ে যাবে। কঠিন হলে তো সবাই ফুল মার্ক পাবে না। হ্যাঁ, তো প্রিপারেশনটা রাখতে হবে একটু, যে ধরে নিয়ে রাখবা যে কঠিন হবে প্রশ্নটা। তো মহাকর্ষ চ্যাপ্টারটা আমরা তাহলে চলো শুরু করি। তো সর্বপ্রথম আমরা যেটা শিখবো, গ্যালিলিওর যে সূত্রসমূহ, সেগুলো দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তো আমি টাইপ ধরে ধরে তোমাদেরকে অলওয়েজ পড়ায় থাকি। তো আমাদের প্রথম টাইপটা হবে আজকে গ্যালিলিওর সূত্র। এগুলো আমরা 19-এও শিখে আসছি অবশ্য, ঠিক আছে? লেটস স্টার্ট। তো চ্যাপ্টার নাম কি? চ্যাপ্টার নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। তো তোমরা হয়তোবা অনেকে ফেসবুকে একটা ভাইরাল হয়েছিল একটা ভিডিও, সেটা হচ্ছে গ্যালিলিও সূত্রটা এক্সপেরিমেন্ট কিন্তু করা হয়েছিল, রিয়েল লাইফে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেই ভিডিওটা আমি দেখছিলাম, যে একটা বায়ুশূন্য একটা রুমের মধ্যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। তো গ্যালিলিও কি বলছিলেন? উনি বলছিলেন যে যদি আমি একটা নির্দিষ্ট উচ্চতা এইচ থেকে যদি আমি একটা পাথরকে এবং একটা পালককে যদি আমি ফেলে দিই, তখন হবে কি দুইটা আসলে একই সাথে ভূমিতে পড়বে, এটা উনি বলছিলেন। বাট রিয়েল লাইফে যদি এটা আমরা নিজেরা যদি এটা বাছাই করি, এটা জীবনও হবে না, পাথরটা অবশ্যই আগে পড়বে। বাট তুমি যদি বায়ুশূন্য স্থানে যদি এই এক্সপেরিমেন্টটা করো, দেখবা আসলে ঘটনাটা সত্য, ঠিক আছে? তো গ্যালিলিও হচ্ছে এই সূত্রগুলো উনি দিচ্ছিলেন, যে আসলে যখন তুমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিবা, সেই বস্তুটা ভরের উপর কিন্তু সে ডিপেন্ডেন্ট হবে না। কখন এসে পৌঁছাবে সেটা ভরের উপর ডিপেন্ডেন্ট না, যদি সেটা বায়ুশূন্য স্থান হয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি যদি 0 হয়, মানে ইফ জি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি বস্তু কিন্তু সমান সময়ে ভূমিতে এসে পৌঁছাবে। প্রতিটি বস্তু সমান সময়ে ভূমিতে পৌঁছাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক একটা কনসেপ্ট, যে যদি কোনো ধরনের বাধা না থাকে, জি এর মান 0 মানে কি, ওর আসলে কোনো ধরনের বাধা নাই, তো তখন সেই ক্ষেত্রে সেটা ভরের উপর ডিপেন্ডেন্ট না। সো আমরা এটা বলতে পারি তখন ভরের উপর নির্ভরশীল না, ভরের উপর নির্ভরশীল না, ঠিক আছে? তো আমরা যে সূত্রগুলো শিক্ষা আসছি সেই গতি চ্যাপ্টারগুলোতে, আসলে গ্যালিলিও সূত্রগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ওইটার মতো করে তোমরা কল্পনা করতে পারো, যে কোনো একটা বস্তু যখন পড়তেছে আর যদি কোনো বাধা থেকে থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিটা কনসিডার করে নিব। যদি কোনো ধরনের বাধা থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু জিটা কনসিডার করে নিব, ক্লিয়ার? আর এইটা আমি যেটা বললাম, এটা হচ্ছে যদি বাধা না থেকে থাকে। আমি একটু দেখি তোমরা আমাদের সাথে কতজন যুক্ত হয়েছ। 10:09 বাজে, কতজন যুক্ত হয়েছ? প্রায় 46 জন যুক্ত হয়ে গেছো। আচ্ছা, 46 জন তোমরা যুক্ত হয়ে গেছো।
আচ্ছা ঠিক আছে, যদি বাধা না থাকে তাহলে প্রত্যেকটা বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে থাকে। এবার আমরা আসি গ্যালিলিওর দ্বিতীয় সূত্রে। এটা ছিল আমাদের প্রথম সূত্র, আমরা চলে যাই এখন আমাদের দ্বিতীয় সূত্রে। তো দ্বিতীয় সূত্রটা আসলে কি, খুব সিম্পল, যে ভি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক। অর্থাৎ তুমি যখন কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিবা, যত টাইম যেতে থাকবে তার বেগ কিন্তু আসলে বাড়তে থাকবে। তুমি পরন্ত কোনো একটা বস্তু, এই সূত্রগুলো কিন্তু পরন্ত বস্তুর জন্য গ্যালিলিও সূত্র, তোমরা লিখে রাখতে পারো পাশে, গ্যালিলিও সূত্র। তো উনি কি বলছেন, উনি বলছেন যে ইনিশিয়ালি সর্বোচ্চ বিন্দুতে সবসময় বেগটা জিরো থাকে, এটা তোমরা জানো যে এখানটাতে কিন্তু আসলে বেগটা জিরো। কিন্তু যখন এটা টাইম যাইতে থাকে, একটা টাইম ধরো এখানে হচ্ছে t1, এখানে ধরো t2, এখানে ধরো t3, তো যতই টি এর ভ্যালু বাড়তেছে, টি এর ভ্যালু বাড়তেছে, দেখবে ভি এর ভ্যালুটা তত বাড়তে থাকবে। এটা আসছে হলো এখান থেকে ভি ইউ প্লাস জিটি। তো ইউ এর মানটা তো জিরো, তাহলে আমরা এটা বলতে ভি ইকুয়াল টু জিটি। তো জিটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমরা বলতে পারি কি ভি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, এইখান থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি। তারপরে আমরা চলে যাই গ্যালিলিও 3 নম্বর সূত্রে। উনি কি বলছিলেন, আমরা নরমাল সূত্র পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো যখন কোনো বস্তুকে আমরা উপর থেকে নিচে ছেড়ে দেই, তখন কি আমাদের ত্বরণ কোনটা কাজ করে, জি না? তাহলে আমরা তখন সেই ক্ষেত্রে সূত্র বলতে পারি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ তো হচ্ছে জিরো, একবারে সবার উপরে বেগটা তো জিরো, তাহলে আমরা কি বলতে পারি, এইচ এর সাথে টি এর সম্পর্কটা কিরকম হবে, বর্গের সমানুপাতিক। এই হাফ অফ জি, এটা তো আসলে কনস্ট্যান্ট একটা ভ্যালু, তাহলে আমরা এটা বলতে পারি এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এই একটা সূত্র, এই একটা সূত্র, আর প্রথমটা হচ্ছে জাস্ট নর্মালি বাংলায় লেখা একটা সূত্র। এই তিনটা সূত্রই হচ্ছে গ্যালিলিও সূত্র। আমরা এখান থেকে চাইলে সূত্রটাকে আরেকটু ভাগ করতে পারি। সূত্রটা ভাগ করতে মানে কি, তোমাদের একটা রুল শিখাই, এটা তোমরা পারো, যে প্রপোর্শনাল থাকলে কিভাবে 1 to 1 to লিখে সূত্রটা লিখতে হয়। তো বাম পাশে যেটা থাকে সেইটা উপরে একবার লিখবা, নিচে একবার লিখবা। তারপরে ডান পাশে যেটা থাকে সেটা উপরে একবার লিখবা, নিচে একবার লিখবা। এরপরে 1 দিবা, 2 দিবা, 1 দিবা, 2 দিবা। এইটার কথা আমি বলতেছি, যে সূত্রটা আসলে আমরা চাইলে এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা নিচেরটাও চলো একইভাবে লিখি। এইখানে এইচ লেখা, বাম পাশে এইচ লেখা, তার মানে উপরে একবার এইচ দিবা, নিচে একবার এইচ দিবা। তারপর ডান পাশে টি স্কোয়ার লেখা, তাহলে উপরে একবার টি স্কোয়ার দিবা, নিচে একবার টি স্কোয়ার দিবা। তো এখানে একবার 1, এখানে একবার 2, এখানে একবার 1, এখানে একবার 2। এটাও একটা সূত্র। তো বলতে পারো ভাই এটা কিসের সূত্র? এটা হচ্ছে যে তোমার যদি কখনো উচ্চতা যদি চেঞ্জ হয়, উচ্চতা অবশ্যই চেঞ্জ হবে সময়ের সাথে সাথে। তো ধরো প্রথম অবস্থায় টি1, এই যে এখানটাতে টি1 এর মান ধরো 1, তারপর টি2 মান ধরো 2। তো টি1 এর মান যখন 1, তখন ধরো প্রশ্নে বইলা দিল h1 এর মান অমুক, এখন তোমাকে h2টা বের করতে বললো, তোমরা তখন গ্যালিলিও সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। অনুরূপভাবে ধরো তোমাকে বলে দিল 1 সেকেন্ডে বস্তুটি বেগ প্রাপ্ত হলো ধরো 3, তো তোমাকে প্রশ্ন করলো 5 সেকেন্ডে বেগ কত প্রাপ্ত হবে, তখন তুমি টি1 এর মান 1 বসাবা, টি2 মান 5 বসাবা, ভি এর মান দিয়ে দিছে, তখন ভি2 মানটা আরামসে বের করে ফেলতে পারবা। এটাই ছিল আমাদের গ্যালিলিও সূত্র, খুবই ইজি, খুবই ইজি, ইজি পিজি। আচ্ছা আমরা চলো তাহলে একটু দেখি গ্যালিলিওর কোনো অঙ্ক আছে কিনা, থাকলে করে আসি, নয়তো আমরা সামনের টপিকে যাই। আচ্ছা, তো আমাদের সাথে এখন যুক্ত আছো 49 জন আমাদের সাথে এখন যুক্ত আছো। আচ্ছা, রোবোটিক ভয়েস মনে হচ্ছে আজকে, এই ভয়েস কি সমস্যা হচ্ছে একটু বলো তো। অরিটা বলতেছে রোবোটিক ভয়েস, আমার ভয়েস কি অন্য দিনের মতো মনে হচ্ছে আজকে? আমি তো ওই মাইকটা দিয়ে ক্লাস নিচ্ছি। একটু কমেন্টে বলো, একটু কমেন্টে বলো ভয়েসটা কি অন্যরকম মনে হচ্ছে কিনা। আচ্ছা, মাহফুজ বলতেছে না ভাইয়া ভয়েস ঠিক আছে। আর কি একটু ভয়েসের ব্যাপারটা একটু বলো, না তো মাইক আমার আরেকটা আছে, ওইটা দিয়েও চাইলে দেখা দিতে পারি। ভয়েস কি ঠিক আছে কিনা? ভয়েস জানি কেমন যেন অচেনা অচেনা লাগে। আচ্ছা, যে বলা যে ভাইয়া আটকে আটকে যাচ্ছে, এটা তোমার খুব সম্ভবত তোমার নেটে প্রবলেম হতে পারে, আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে পরের টপিকে চলে যাই। আমরা নেক্সট যেটা শিখব সেটা হচ্ছে কেপলারের সূত্র। কেপলার,
তো কেপলারের সূত্র কত সালে আবিষ্কৃত হয়েছে এগুলো কিন্তু ভাইয়ারা পড়ে নিতে হবে, এগুলো মুখস্থ করে ফেলবে তোমরা। কেপলার সূত্র আবিষ্কৃত হয়েছে 1618 সালে। উনি আবিষ্কার করার আগে টাইকো ব্রে মঙ্গল গ্রহের উপর কিন্তু উনি আগে কিছু গতিবিধি লক্ষ্য করছিলেন। টাইকো ব্রে, বিজ্ঞানী টাইকো ব্রে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেছিলেন, ঠিক আছে। কে? বিজ্ঞানী টাইকো ব্রে কিন্তু আগে এক্সপেরিমেন্ট বলা উচিত না, উনি আগে অবজার্ভ করছিলেন। তো টাইকো ব্রে যা যা অবজার্ভ করছেন সেগুলোর উপর ডিপেন্ড করে বিজ্ঞানী কেপলার হচ্ছে সূত্রটা দিয়েছিলেন কত? 1618 সালে। 1618 সালে কেপলার সূত্রটা প্রদান করেন, ঠিক আছে। তো কি সেই সূত্র বিজ্ঞানী কেপলার প্রদান করছে? চলো আমরা এখন শিখে আসি। প্রথম সূত্রটা হচ্ছে উপবৃত্তের। প্রথম সূত্র তোমরা এগুলো এভাবে মুখস্থ রাখবা। প্রথম বৃত্ত হচ্ছে উপবৃত্তের সূত্র, এভাবে নাম সহকারে মুখস্থ রাখবা, উপবৃত্তের সূত্র। তো তোমরা কিন্তু উপবৃত্ত চ্যাপ্টারটা পড়ে আসছো, কণিক চ্যাপ্টারে কিন্তু আছে। উপবৃত্তটা আসলে কি? এটা হচ্ছে দুইটা ফোকাস থাকে। আমরা জানি বৃত্তের কিন্তু একটা ফোকাস মানে একটা কেন্দ্র থাকে, বাট উপবৃত্তের কিন্তু দুইটা ফোকাস থাকে। এখন ফোকাস মিনিংটা কি? ফোকাস মিনিংটা হচ্ছে একটা তো কেন্দ্র থাকে, ফোকাসটা হচ্ছে এই দিকে একটা দূরত্ব, এই দিকে এমন একটা দূরত্ব যেখানে আমাদের ওই যে উৎকেন্দ্রিকতা এখন কনসেপ্ট আমাদের এসে পড়বে। আমরা এটা ম্যাথে কিন্তু আমরা শিখছিলাম সেকেন্ড পার্টে, যে উপকেন্দ্রের ক্ষেত্রে এর সূত্রটা কি ছিল? √1 - b²/a²। ওইখানে a মানে কোনটা ছিল? a ছিল এইখান থেকে এই দূরত্বটা, অর্থাৎ বৃহৎ দূরত্ব। আর b কোনটা ছিল? এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্ব। তো নিচে সবসময় বড়টা হয়ে থাকে। তাহলে আমরা এটা বলতে পারি, নিচে যদি হর যদি বড় হয়, লব যদি ছোট হয়, তাহলে এই মানটা 1-এর চেয়ে ছোট হবে। অবশ্যই 1-এর চেয়ে ছোট হবে। 1-এর চেয়ে ছোট কোন একটা সংখ্যাকে 1 থেকে বিয়োগ করলে সেটাও 1-এর চেয়ে ছোট হবে। 1-এর চেয়ে ছোট কোন একটা সংখ্যাকে রুট করলে সেটাও 1-এর চেয়ে ছোট হবে। তার মানে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সব সময় উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1-এর চেয়ে কম হয়ে থাকে। এখন বলতে পারো ভাই আপনি ফিজিক্সে কেন উৎকেন্দ্রিকতা আনতেছেন? হ্যাঁ, এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার যে আসলে উপবৃত্তটা কি। খালি মানে পড়েই গেলা, মুখস্থই করে গেলা, বিজ্ঞানী কেপলার উপবৃত্ত সূত্র দিচ্ছেন, বাট উপবৃত্ত কি এটাই জানো না, তাহলে একটা প্রবলেম। এর জন্য একটু বলে রাখলাম যে উৎকেন্দ্রিকতা অ্যাকচুয়ালি 1-এর চেয়ে ছোট। এখন এটা সিগনিফিকেন্সটা আমরা একটু বোঝার ট্রাই করব। পরাবৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতার ভ্যালুটা কিন্তু আসলে 1। পরাবৃত্ত যে প্যারাবোলা তোমরা শিখছিলা, এটার ক্ষেত্রে এর ভ্যালুটা কিন্তু আসলে 1। এটা এখন মিনিংটা কি দাঁড়াইতেছে? এটা মিনিং দাঁড়াচ্ছে যে পরাবৃত্তটা যে দেখো যদি এরকম হয়ে থাকে, এইটা ছিল আমাদের পরাবৃত্ত। তো এই জিনিসটা কিন্তু আসলে আমরা গতিবিদ্যা কোথায় শিখছিলাম মনে করে দেখো তো? প্রাসের গতিপথটা, প্রাসের যে গতিপথ সেইটা আসলে কোথা থেকে আসছিল? প্রাসের গতিপথের যে ইকুয়েশনটা y = x tan alpha - gx² সূত্রটা মনে পড়ে? b² cos² alpha। এটা কিন্তু আসলে পরাবৃত্তের ফরম্যাটে ছিল। তো আমরা যে প্রাস যে আঁকতাম, এই যে এইভাবে যে আঁকতাম, এই পথটা কিন্তু আসলে এইটারই, এই যে এই পথ। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পরাবৃত্ত। তোমাদের বইয়ে ইসাক স্যারের বইয়ে কিন্তু ভুল লেখা, ওনার প্যারাবোলা লেখা, পাশে আবার অধিবৃত্ত লেখা, ভুল। এটা পরাবৃত্ত কিন্তু, এটা অধিবৃত্ত না। এটা একটু কারেকশন করে নিও, এটা পরাবৃত্ত। আচ্ছা, তো তার মানে তোমরা কয়েকটা পরিচয় জানতে পারলা যে পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1, উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1-এর চেয়ে ছোট। এটা রিজনটা কি? রিজনটা আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। দেখো, আর অধিবৃত্তটা আমি যদি আঁকি, এটা ছিল পরাবৃত্ত, এটা হচ্ছে উপবৃত্ত, আর এখন আঁকি অধিবৃত্ত। অধিবৃত্তটা আসলে কি? পরাবৃত্তটাকে, এই যে উপবৃত্তটাকে তুমি মাঝখানে স্লাইস করবা, মাঝখানে কেটে ফেলবা। ধরো তোমার কাছে একটা কেক আছে, এরকম শেপের একটা কেক আছে, তুমি মাঝখানে এভাবে কেটে ফেলবা। কাইটা 2 টুকরা হয়ে গেছে না? এই 2 টুকরা কিভাবে এইভাবে উল্টাই দিবা, তাইলেই সেটা একটা অধিবৃত্ত হয়ে যাবে। আমি আবারও বলি যে মাঝখানে আমি কেটে দিয়ে এভাবে উল্টাই দিব, তাহলে আমাদের চিত্রটা এরকম হয় অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে এর মানটা সবসময় 1-এর চেয়ে বড় হয়। এবার আমরা আসি ফিজিক্যাল সিগনিফিকেন্সগুলা। তো যদি তোমাকে আমি প্রশ্ন করি, ধরো এ এবং বি এর মানটা যদি সমান হয়ে যায়, সেটা আসলে কিরকম গঠন তৈরি করবে? সেটা কিন্তু অ্যাকচুয়ালি বৃত্ত হয়ে যাবে। যদি এ এবং বি এর মানটা সমান হয়ে যায় তখন সেটা বৃত্ত হবে। তো বৃত্ত হলে কি হতো?
সেটা চলো আমরা একটু দেখি। আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, তোমরা আবার ভাইবো না ভাইয়া ম্যাথের দিকে কেন চলে যাচ্ছে, এটা জাস্ট আমাদের একটু এক্সট্রা নলেজ দেওয়ার জন্য, আর কিছুই না। তো ইফ এ ইজ ইকুয়াল টু বি, তখন ই ইকুয়াল টু কত হয়, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দুটো পরস্পর সমান হয়ে গেল, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার হবে, তখন 1 মাইনাস 1, তার মানে দেখো 0 হয়ে যাচ্ছে। এখন এটার মিনিংটা কি, এটা কি একটা বৃত্ত না, তাহলে বৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হয়ে গেল 0। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা সিদ্ধান্ত আসলাম, বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 0, পরাবৃত্তের ক্ষেত্রে 1, উপবৃত্তের ক্ষেত্রে 0 থেকে 1-এর মধ্যে, আর অধিবৃত্তের ক্ষেত্রে 1-এর চেয়ে বেশি। সো আমরা চাইলে ব্যাপারটা সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু দেখায় ফেলতে পারি। চলো আমরা একটু সংখ্যা রেখার মাধ্যমে এখন এটা দেখাই। সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে দেখবো, এই যে ধরো একটা দাগ, এইটা হচ্ছে 0, তারপর 0-র চাইতে বেশি, এটা ধরো 1। হ্যাঁ, এভাবে যদি আমি যাই, ওকে। তো এক্সাক্ট 0-তে আমরা কাকে পেয়েছি, এক্সাক্ট 0-তে আমরা পেয়েছি বৃত্তকে, সো আমি এখানে লিখবো বৃত্ত। তারপর এক্সাক্ট 1-এ আমি কাকে পেয়েছি, এখানে একটু গোলা দিয়ে দিই, এক্সাক্ট 1 আমি কাকে পেয়েছি, পরাবৃত্ত, পরাবৃত্ত। 1-এর চেয়ে বেশি আমি কাকে পেয়েছি, যে এখানে 1-এর চেয়ে বেশি, অধিবৃত্ত। আর 1-এর চেয়ে কম কিন্তু 0-এর চেয়ে বড় আমি কাকে পেয়েছি, উপবৃত্ত। এই জিনিসটা তোমাদের মাথায় রাখবে, তাহলে তোমাদের ম্যাথেও কাজে লাগবে, তোমরা যারা ম্যাথ দেখাবা ঢাবিতে তাদের কিন্তু কাজে লাগবে। এবার আসি, আমরা যেটা শিখতেছি কেপলার যেটা বলছে, ওটা তাহলে কোনটার মধ্যে পড়লো, ওইটা আসলে এই যে এটার মধ্যে পড়ছে, এই যে এটার মধ্যে, উপবৃত্তটা। আচ্ছা, তো ই এর মান তো কখনো 0-এর চেয়ে কম হতে পারে না, এটা 0-এর চেয়ে বড়ই হবে, কিন্তু 1-এর চেয়ে ছোট হবে। এখন আসি এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে কোনো কিছু যত বেশি রাউন্ডেড তার ই এর মান তত কম। আমার কথাটা মাথায় ঢুকাও, কোনো কিছু যত বেশি, ভাই এইসব কথাবার্তা কোথাও পাবা না, আমি এখন যেগুলো বলতেছি এগুলো জাস্ট আমার নিজস্ব কিছু কথাবার্তা। হ্যাঁ, এগুলো তো কোনো বই টই পাবা না। কোনো কিছু যত বেশি রাউন্ডেড, যত বেশি রাউন্ডেড মানে বুঝো গোলাকৃতি, যত বেশি রাউন্ডেড তার ই তত কম। এই লাইনটা চলো আমরা একটু বোঝা ট্রাই করি, এটা আমাদের এখানে কি কাজে লাগবে। কোনো কিছু যত বেশি রাউন্ডেড তার ই তত কম। তো বৃত্ত হইতেছে সবচেয়ে বেশি রাউন্ডেড, রাউন্ডেড মানে একবার পারফেক্ট একটা শেপ, কেন্দ্র থেকে তার দূরত্ব সবসময় সমান, কেন্দ্র থেকে তার দূরত্ব সবসময় সমান, এর জন্য তার ই এর মান কিন্তু সবচেয়ে কম, মানে 0 নিচে হইতে পারে না, ই কখনো 0-এর চেয়ে ছোট হইতে পারে না। কোনো কিছু যত বেশি রাউন্ডেড তার ই এর মান সবচেয়ে কম। সো ই এর মান সবচেয়ে কম কোথায় আমরা পাচ্ছি, বৃত্তে। এবার আসো উপবৃত্তে, তার মানে উপবৃত্ত কিন্তু 0-এর চেয়ে বড়, হ্যাঁ, আবার খুব আহামরি কিন্তু বড় না, আবার 1-এর চেয়ে ছোট। তাহলে আমরা এইটা বলতে পারি উপবৃত্ত রাউন্ডেড, কিন্তু আসলে এতটা রাউন্ডেড না। এটা কি ডিমের মতো, বা আমরা যে বলে থাকি পৃথিবী হলো কমলা লেবুর মতো। হ্যাঁ, এটা আমরা কেন বলি, পুরোপুরি রাউন্ডেড না, এটা এক পাশে একটু বেশি দৈর্ঘ্য, আরেক পাশে একটু কম আর কি। এর জন্য আমরা এভাবে শেপটা হয় এরকম টাইপের আর কি, যে এখান থেকে এই বরাবর দূরত্বটা বড়, এখান থেকে ছোট, এর জন্য এই দিকটাতে ডিস্টেন্সটা বেশি থাকে। এখন এগুলো বলার রিজনটা হচ্ছে গ্রহের গতিবেগটা আমাদের বুঝতে হবে, যে আসলে গ্রহ কাকে কেন্দ্র করে রাখে, কিভাবে ঘুরে। আমাদের 2 নাম্বার 3 নাম্বার সূত্রটা বোঝার জন্য এই কনসেপ্টটা একটু দরকার ছিল, দ্যাটস আমি একটু এক্সট্রা পড়াইলাম। তোমরা যারা ম্যাথ কখনো দাগাবা না ঢাবিতে, তাদের কাছে একটু বোর্ড লাগতে পারে, বাট আশা করি কিছু একটা জিনিস শিখছো, ঠিক আছে। আমরা চলো এখন চিত্রে চলে যাই। তার মানে উপবৃত্ত কিন্তু আহামরি কিন্তু না, মানে খুব বেশি কিন্তু ই না, ই এর মান যদি খুব বেশি হইতো তার মানে কি সেটা কম রাউন্ডেড, এর মান যদি বেশি হয় তাহলে রাউন্ডেড কম। ঠিক আছে, দেখো অধিবৃত্ত তো আসলে রাউন্ডেডই না, এটা তো একের চেয়ে অনেক বড় হয়ে যায় আর কি। আচ্ছা, এখন আমরা চলে যাই কেপলারের সূত্রে। আমরা যদি আসি, উনি যেটা বলছিলেন, দেখো এটা কিন্তু খুব একটা রাউন্ডেড না, মোটামুটি হ্যাঁ, রাউন্ডেড না বলতে কি বলতেছে বুঝছোই তো, এক পাশে বড় এক পাশে ছোট। এইটা হচ্ছে কি আমাদের ফোকাস, আমাদের এইটা হচ্ছে একটা ফোকাস, এইটা হচ্ছে একটা ফোকাস। তো উনি বলছেন যে যত গ্রহ আছে তারা সূর্যকে ফোকাসে রেখে ঘুরতেছে। এটা মিনিংটা কি, এইখানটাতে ধরো সূর্য যদি এখানটাতে আসে, তো সূর্যকে ফোকাসে রেখে ঘুরতেছে, এটা মিনিং কি, এইখানটাতে ধরো গ্রহ, এখানে ধরো পৃথিবী। তো একটা নির্দিষ্ট সময়ে ধরা যাক টি সময় আমাদের পৃথিবীটা কি করলো, এইখানটাতে আসলো, টি সময় পৃথিবীটা এখানে আসলো, মানে ও তো ঘুরতেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওর পথটা ঘুরতেছে, এই চলার পথটা কিন্তু উপবৃত্তাকার।
তো পৃথিবী যখন এইখানে সে কিন্তু সূর্য পাশে ফোকাসে রেখে ঘুরবে, সূর্য কিন্তু ভাই মাঝখানে থাকবে না। তোমাদের একটা ভুল কনসেপ্ট আছে, সেটা হলো সূর্য মনে হয় মাঝখানে থাকে, না, সূর্য এক্সাক্ট মাঝখানে থাকে না, সূর্য থাকে ফোকাসে। ফোকাস কি মাঝখানে? ফোকাস তো দুই সাইডে, ঠিক আছে? তো কেপলারের সূত্রটা হচ্ছে মানে টোটাল 3টা সূত্র। 1 নাম্বারটা হচ্ছে উপবৃত্তাকার। উনি বলছে যে পৃথিবী বা অন্য সকল গ্রহসমূহ সূর্যকে ফোকাসে রেখে ঘুরতেছে, শেষ। এটা হলো প্রথম সূত্র, শেষ। আমার কথা ক্লিয়ার? সূত্রটা কি মুখস্থ করে ফেলো। প্রথম সূত্রটা হচ্ছে উপবৃত্তের সূত্র, অন্যান্য সকল গ্রহসমূহ সূর্যকে ফোকাসে রেখে ঘুরতেছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্ট দেখি তোমরা কতজন যুক্ত আছো। আচ্ছা, আমি ক্লাসটা তো এখনো চলকে শেয়ার দিইনি, আমি একটু শেয়ার দিয়ে নিই। ওকে, ঠিক আছে, আমার চলকে শেয়ার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো তোমরা অনেকে বলছো যে হ্যাঁ বুঝতেছো, তোমরা একটু রেসপন্স করে মাঝে মাঝে হ্যাঁ বুঝতেছো কিনা। এই তো আমাদের সাথে যুক্ত আছে টোটাল 50 জন। ওকে, নেক্সটে আমরা চলে যাচ্ছি যে আমাদের দ্বিতীয় সূত্রটাতে। একটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের সূত্র, আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে সময়ের সূত্র, ঠিক আছে? তো আমাদের 2 নাম্বার সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হলো ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র। তো কেপলার আসলে কি বলছেন? উনি আসলে বলছেন যে ধরো কোনো একটা গ্রহ টি সময় যে পথ অতিক্রম করে, সে আরেকটা টি সময় অন্য পথ অতিক্রম করলো, মানে এখানে পথ যে অতিক্রম করতেছে শেপটা তো ডিফারেন্ট। শেপটা কি ডিফারেন্ট না? তো এখন ধরো সে এইখান থেকে এখানে আসলো কোন সময়ে? টি সময়ে। টি সময় এখান থেকে এখানে আসলো টি সময়। তো তার মানে সূর্যের সাথে পৃথিবীর আদি অবস্থান এবং পরবর্তী অবস্থান কি একটা ক্ষেত্রফল আমরা তৈরি করতে পারি। আমি আবারও বলি, এটা হচ্ছে আদি অবস্থান। সূর্য পৃথিবী ধরো টি সময়ে এখান থেকে এখানে আসলো, তাহলে এটা কি একটা ক্ষেত্রফল তৈরি করলো, ঠিক আছে? ওকে, এখন ধরো পৃথিবীটা সাপোজ এখানে ছিল, সে এইখান থেকে ধরো এই জায়গাটা আসলো। এখন এই জায়গাটা আসতে তার ধরো সেম টাইম লাগছিল, এখানে তো আসলে এই পাশ থেকে এই পাশে যেই টাইম, এই পাশ থেকে এই পাশে যে সেম টাইম, শেপটা তো সবসময় সেম হবে না, কারণ দেখো এক পাশ দিয়ে এই পাশ দিয়ে দৈর্ঘ্যটা বড়, এই পাশ দিয়ে দৈর্ঘ্যটা ছোট। সো ও যে পথ অতিক্রম করবে শেপটা তো এক্স্যাক্টলি সবসময় দেখতে সেম নাও মনে হতে পারে, মানে এক পাশে মনে হবে কি একটু বেশি চলে গেছে, আসলে ভাই বেশি যায় নাই। একই টাইমের দিকে তাকাতে হবে, যে ধরো সে আগে ছিল এ বিন্দুতে, পরে সে আসলো বি বিন্দুতে। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে যদি সেম টাইম লাগে, এখান থেকে এখানে আসতে ধরো তোমার লাগছিল 3 ডেজ, তো এখান থেকে এখানে যদি 3 ডেজ যদি সেম টাইম লাগে, তাহলে কেপলার বলতেছেন যে আসল ক্ষেত্রফলটা সেম। মানে আমি যদি ডট ডট লাইন দিই, এখানে ডট লাইন দিই, এটা দিলাম ও, এটা দিলাম সি বিন্দু, এটা দিলাম ডি বিন্দু। তো তখন কেপলার কি বলতেছেন যে এরিয়া অফ কি দেখো ও সি ডি ইজ ইকুয়াল টু এরিয়া অফ কি হবে ও এ বি। এইটাই হচ্ছে কেপলারের সূত্র। উনি কি বলছেন আমি একটু আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করি, যে যখন কোনো একটা গ্রহ সূর্যকে ফোকাসে রেখে ঘুরতে থাকে টি সময়ে, তখন যে ক্ষেত্রফলটা অতিক্রম করে সে যদি অন্য একটা অবস্থানে যদি সে আবার টি সময় যদি অতিক্রম করে, তখন যে ক্ষেত্রফল অতিক্রম করবে এটা সমান হবে। ক্লিয়ার? যে সে প্রথমে সি থেকে ডিতে গেল টি সময়, তো সে যে ক্ষেত্রফলটা অতিক্রম করলো এটা কি এরিয়া অফ ওসিডি। আবার ধরো সে আরো এ থেকে বিতে আসছিল টি সময়ই, তাহলে এরিয়া অফ ওএবি আর এরিয়া অফ ওসিডি পরস্পর সমান হয়, এটা নিয়ে কোনো ম্যাথ নাই। আমরা এখন চলে যাব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা হচ্ছে সময়ের সূত্র। তৃতীয় সূত্রটা হচ্ছে সময়। তো এই যে পুরা গ্রহটা যে ঘুরে আসে সূর্য কেন্দ্র করে, আমরা জানি পৃথিবীর জন্য 365 দিন 6 ঘন্টা লাগে। তো এটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ডেন্ট? এটা হচ্ছে কি ব্যাসার্ধের বা দূরত্বের সাথে কিন্তু সে ডিপেন্ডেন্ট। তো উনি সূত্রটাকে বলছেন যে টি স্কয়ার প্রপোর্শনাল টু এ কিউব, এটা হচ্ছে গিয়ে সূত্র। এই সূত্রে প্রমাণ আছে, একটা
একটা প্রমাণ, আশা করি তোমাদের প্রমাণটা কোনোই কাজে লাগবে না। দ্যাটস আমি শুধুমাত্র তোমাদের সূত্রটা শিখাচ্ছি সময় বাঁচানোর জন্য। আজকে একটা ক্লাসের মধ্যেই মহাকর্ষ চ্যাপ্টারটা শেষ করতে হবে। সো এখান থেকে যদি আমরা সূত্রটাকে যদি একটু মডিফাই করি, কি লেখা যায়, বাম পাশে যেটা থাকবে এটা উপর নিচে লিখতে হয়, বাম পাশে যেটা থাকে উপর নিচে লিখতে হয়, ডান পাশে যেটা থাকে সেটা উপর নিচে লিখতে হয়, তারপরে 1 2 1 2, এই হচ্ছে সূত্র। এটাতে কিন্তু অঙ্ক আসতে পারে, ঠিক আছে। ইসাক স্যারের বইয়ে কিন্তু এটা দিয়ে অঙ্ক আসে। ওকে, সো এর মাধ্যমে আমাদের ক্যাপলারের সূত্রটা শেখা শেষ। আমরা এখন সামনে আগাতে পারি। আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে মহাকর্ষের সূত্রে আমরা অঙ্ক করব। তারপরে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে আমরা একটু জানবো যে জি এর মান যদি হঠাৎ কমতে থাকে তাহলে চন্দ্রের কিরকম প্রভাব ফেলবে, এরকম একটা প্রশ্ন আছে, সেটা আমরা সলভ করব। আমাদের নেক্সট টপিকের নাম কি? আমাদের নেক্সট টপিকের নাম হলো মহাকর্ষ সূত্র। তো আসলে মহাকর্ষ সূত্রটা তো আমরা সেই ছোটকাল থেকে শিখে আসছি। কি সূত্রটা আসলে কি? আমার সূত্রটা খুব ইন্টারেস্টিং মনে হয় যে ধরো মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করতেছে, তো এই আকর্ষণ বলের মান কিসের উপর ডিপেন্ডেন্ট? নাম্বার 1, বস্তুদ্বয়ের ভরের উপর, বস্তুদ্বয়ের ভরের গুণফল, ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে বস্তুর ভর ধরো m1 এবং m2, তাহলে তাদের সাথে কি হবে? সমানুপাতিক হবে, F প্রপোর্শনাল টু m1 m2। হ্যাঁ, বিজ্ঞানী নিউটন যে সূত্রটা দিচ্ছেন। 2 নাম্বার কি বলছেন উনি বলছেন যে বস্তুদ্বয় যে পরস্পর যে দূরত্ব থাকবে d, তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে F প্রপোর্শনাল টু 1/d²। এবং উনি বলছে এই আকর্ষণ বলটা কি হয়? তাদের সরল রেখা বরাবর চলে, সরল রেখা বরাবর। আকর্ষণ বলটা সরল রেখা বরাবর কি আকর্ষণ বল। তার মানে ব্যাপারটা হচ্ছে, চলো একটু মজা করে শিখে। তোমরা সবাই জানো যে আমার ক্রাশের নাম কি? পূর্ণিমা। হ্যাঁ, তো এই জিনিসটা ভেবে আমার কাছে খুব ভালো লাগে, পূর্ণিমাও আমাকে আকর্ষণ করতেছে। কিভাবে পূর্ণিমা আমাকে আকর্ষণ করতেছে এটা আমি বলি নাই, এটা বিজ্ঞানী নিউটনই বলছে। যে ধরো এইটা হচ্ছে আমি এখন যেখানে আছি, তো আমার তো অবশ্যই একটা ভর আছে এবং পূর্ণিমারও একটা ভর আছে। সো আমার ভরটাকে আমি ধরলাম m1 এবং পূর্ণিমার ভরটাকে ধরলাম আমি m2। তো পূর্ণিমা এখন যেখানেই থাকুক, আমি জানি না সে এখন কোথায় আছে, সে অবশ্যই পৃথিবীতে তো আছে। এখন আমার জানা মতে সে এখন বাংলাদেশে আছে। তো ধরে নাও যে আমার থেকে ওর দূরত্ব এখন হাইস্ট গেলে কতই হবে? যদি তুমি চট্টগ্রাম বলো বা সিলেট বলো, যেখানেই বলো না কেন, হাইস্ট গেলে সর্বোচ্চ গেলে ধরো 350 কিলোমিটার বা 300 কিলোমিটার হতে পারে। তার মানে পূর্ণিমা থেকে আমার এখন দূরত্বটা কত? 300 কিলোমিটার ধরে নিলাম। তার মানে কি 300 × 10⁻³ এরপর একটা হোল স্কোয়ার করে দাও। এটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু আর কি। ওকে, সো বিজ্ঞানী নিউটনের মতে পূর্ণিমা এখন আমাকে কিন্তু একটা আকর্ষণ করতেছে। সো এফ এর কিন্তু একটা ভ্যালু থাকবে এখানে, f not = 0, এখানে f এর মান কিন্তু 0 না। সো আমি এই বলে নিজেকে আশ্বস্ত করতে পারতেছি, হ্যাঁ আমার ক্রাশ আমাকে আকর্ষণ করতেছে। দেখো মানটা খুব ছোট, মানে এটা খুবই আপসেটের একটা ব্যাপার। আমি যদি এখানে অবশ্যই একটা জি আছে, একটা কনস্ট্যান্ট জি আছে, এই জিটাই সব ফাজিলের ফাজিল। এই জিটা যদি না থাকতো, ও কত জোশ, তুমি একটা চিন্তা করো m1 এর মান m2 এর মান গুণ করার পর, মানে এই ভ্যালুটা তো খুব বেশি একটা ছোট হইতো না। এই জিটাই সবচেয়ে বেশি ঝামেলাটা করছে। জি এর মানটা কত? 6.673 × 10⁻11, মানে এই -11টা না থাকলে কত ভালো হইতো না, পূর্ণিমার সাথে আমার আকর্ষণ বলটা কত বেশি থাকতো। কিন্তু এই জি এর কারণে আসলে ঘটনাটা উল্টা হয়ে গেল। আকর্ষণ বলটা আমার এতই ছোট যে আমি আমার মতো এখন ক্লাস নিচ্ছি, পূর্ণিমার মতো কাজ করতেছে, কেউ কারো দিকে আসতেছি না। ঠিক আছে, তো এই ছিল আমাদের মহাকর্ষ সূত্র। আমরা চলো একটু মজা করে তোমাদেরকে বলার ট্রাই করলাম। আচ্ছা, এখন তোমাদের একটু কমেন্টে দেখি। সীতারানী পূর্ণিমার পেজ থেকে, না এখনো পূর্ণিমার পেজ থেকে আমি রিপ্লাই পাই নাই। পূর্ণিমার সাথে মানাবে না ঐশী, ঠিক আছে। ভিলেন জি, রাইট। এই বড় হাতে জিটা কিন্তু পুরোপুরি ভিলেন হিসেবে কাজ করছে কিন্তু।
এই বড়হাতে জিটা টোটালি ভিলেন হিসেবে কাজ করছে। আমরা এখন একটা প্রশ্ন সলভ করব, এটা হচ্ছে ইসাক স্যারের বই, খুব সুন্দর প্রশ্ন আছে। আমি তোমাদেরকে একটু বলি, একটা ভালো একটা বুদ্ধি দেই। আমি পার্সোনালি ইসাক স্যারের বইটা ফলো করছি ইন্টারে, সাধারণত স্যারের বইটা কিনে রাখছিলাম, বাট আমার পড়া হয় না এরকম ভাবে, থিওরি কিছু পড়ছি বাট ম্যাথ ট্যাথ করি না সাধারণত স্যারের বই থেকে। তোমাদেরকে একটা ভালো একটা বুদ্ধি দেই, এই যে নিজে করো, যে নিচের দিকে যে থাকে এই যে একটুখানি গ্রে কালার দিয়ে লেখা থাকে নিজে করো, এই নিজে করো এগুলা কিন্তু তোমাদেরকে পড়া উচিত। অনুসন্ধানমূলক কাজ, নিজে করো, হ্যাঁ, এগুলো কিন্তু মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনুধাবন টাইপের প্রশ্ন, তো মেডিকেল এগুলো বেশি আসে। ছোট ছোট প্রশ্নগুলো তোমরা সলভ করে রাখো, ওকে। তো আমি এখন তোমাদেরকে যেটা সলভ করাবো সেটা হলো ইসাক স্যারের বইতেই আছে, আমি প্রশ্ন একটু পড়ে শোনাই তোমাদেরকে। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে ভর অপরিবর্তিত রইল, তখন জি এর কেমন পরিবর্তন হবে? এটা একটা প্রশ্ন, দুইটা আমি সলভ করাবো। আরেকটা হলো যদি অভিকর্ষীয় ধ্রুবক জি এর মানটা ধীরে ধীরে কমতে থাকে তাহলে চন্দ্রের কিরকম প্রভাব হবে? আমি প্রশ্নটা একটু লিখে দিই। এই পূর্ণিমার কাহিনী এখানে শেষ, পূর্ণিমা নিয়ে আর কোনো কথা বললো না, হ্যাঁ। আর একজন বলতেছে ভাই আপনার সাথে পূর্ণিমা মানাবে না, ঐশী মানাবে। ঐশীদের আসলে বয়সে আমার চেয়েও ছোট। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমরা অনুসন্ধানমূলক একটা প্রশ্ন পড়ি, সলভ করি। প্রশ্নটা আসলে কি, ইসাক স্যারের বই থেকে আমি নিচ্ছি। প্রশ্নটা হলো যে জি এর মান কমতে থাকলে, জি এর মান কমতে থাকলে প্রশ্নটা হলো জি এর মান কমতে থাকলে তবে তা চন্দ্রের গতিতে কি প্রভাব ফেলবে? ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা হলো কি আমাদের প্রশ্ন। জি এর মান কমতে থাকলে চন্দ্রের গতিতে কিরূপ প্রভাব ফেলবে? তো চলো এটা আমরা একটু অ্যানালাইসিস করি। তো জি এর মান ইনিশিয়ালি জি এর মানটা আসলে কত ছিল? ফিক্সড একটা ভ্যালু ছিল। তো আমরা এভাবে বলতে পারি ইফ জি ফিক্সড, জি যদি ফিক্স থাকে তাহলে কিন্তু চন্দ্রের উপর কোনো প্রভাব পড়বে না। তার মানে চাঁদ যেভাবে ঘুরতেছিল সেভাবেই ঘুরবে। তাহলে আমরা যদি একটা শেপ আঁকি, ধরো এখানে হচ্ছে কি আমাদের পৃথিবী আর এখানে হচ্ছে কি আমাদের চন্দ্র, ওকে, চন্দ্র পৃথিবী। তখন সেই ক্ষেত্রে চন্দ্রের ঘূর্ণনের পথে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। তখন আমরা এভাবে বলবো যে চন্দ্র আনচেঞ্জড। এটা গেল একটা কন্ডিশন। এখন জি এর মানটা আমাদের প্রশ্ন বলছে আস্তে আস্তে কমায় ফেলতে। দেখো জি এর মান কমতে থাকলে চন্দ্রের গতিতে কিরূপ প্রভাব ফেলবে? তো ধরো আমি হঠাৎ করে তো জি এর মান জিরো হতে পারে না, একসময় গিয়ে জিরো হইলো। জি যদি জিরো হয়, ইফ জি ইকুয়াল টু জিরো, তখন কি ঘটে? চলো আমরা একটু সূত্র দিয়ে দেখি। আমরা সূত্রে কি শিখছিলাম? একটু আগে সূত্র শিখছি যে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো জি যদি জিরো হয়, ইফ জি ইকুয়াল টু জিরো, এটা জিরো হইলে ডান পাশে বসাও, এফ এর মান জিরো হয়ে যাচ্ছে, এফ এর মানটা জিরো হয়ে যাচ্ছে কিন্তু, ওকে। সো এফ এর মান জিরো মানে কি? কোনো আকর্ষণ বল নাই, হাই আকর্ষণ বল নাই কোনো। তার মানে ঘটনা হইল চন্দ্র তো ভাই আগের মতো ঘুরবে না। কেন ঘুরবে? চন্দ্র তো আসলে ঘুরতেছে পৃথিবীর আকর্ষণের কারণে। পৃথিবী বলতেছে এই তুই থাক, তুই আমার সাথে থাক, তুই আমার কাছ থেকে চলে যাবি না। মানে ওরা হচ্ছে কাপল, পৃথিবী আর চন্দ্রকে কাপল বলতে পারো। যে ও আসলে চন্দ্র আসলে কিন্তু টোটালি পৃথিবীর উপর ডিপেন্ডেন্ট। পৃথিবী কিন্তু চন্দ্রকে একটা আকর্ষণ দিয়ে রাখতেছে, দ্যাটস ওয়াই কিন্তু সে ছিটকে যাচ্ছে না, নয়তো চন্দ্র তো এই বরাবর সে ছিটকে চলে যাওয়ার কথা। হ্যাঁ, ধরো তুমি কোনো একটা বস্তুকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি একটা বস্তুকে, কোনো একটা ইটকে বা কিছু একটাকে আমি দড়ি দিয়ে এভাবে ঘুরাচ্ছি। তো আমি যে ঘুরাচ্ছি, একটা বল আছে না এখানে, আমি যদি এই এফ এর মান যদি জিরো বানাই ফেলি, হঠাৎ করে যদি আমি ছেড়ে দিই, আমার কি হবে? বস্তুটা স্পর্শক বরাবর নিচে পড়ে যাবে। তো তার মানে কি দাঁড়াচ্ছে? যে এফ এর একটা মান থাকাই লাগবে। সো যদি এফ এর কোনো মান না থাকে তখন কিন্তু এটা পুরোটা ছিটকে চলে যাবে। তার মানে এই প্রশ্নের আনসারটা আমি ভাগ করে দিচ্ছি। জি এর মান যদি আনচেঞ্জ থাকে চন্দ্রের কোনো চেঞ্জ হবে না, জি এর মান যদি জিরো হয়ে যায় চন্দ্র একবার ছিটকেই চলে যাবে। চন্দ্র কি হবে? ছিটকে যাবে, তখন ছিটকে যাবে। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া তাহলে মাঝেরটুকু তো কি হবে? যে জি এর মান আস্তে আস্তে জিরো হচ্ছে, বাট এখনো জিরো হয় নাই, জি এর মান যে কমতেছে, তো কমা অবস্থায় কি হবে সেটা আমরা এখন দেখব। তো যদি জি এর মান কমতে থাকে, ইফ, আচ্ছা বাংলাতেই লিখি, জি কমতে থাকলে, জি
কমতে থাকলে তখন কি হবে শেপটা, একটু ঠান্ডার মধ্যে চিন্তা করো। ধরো এই ফার্স্টে ইনিশিয়াল জি এর মান জি আছে, বাট একটা নির্দিষ্ট সময় পর ধরো জি প্রাইম ইজ ইকুয়াল টু জি বাই 2, মানে জি অর্ধেক হয়ে গেল, আমাদের বড় হাতে জি এর মানটা অর্ধেক হয়ে গেল ধরো, তখন সেই ক্ষেত্রে এফ কি হয়ে যাবে, এফ প্রাইম সমান সমান কি এফ বাই 2 হবে না? দেখো তো এটা কি সমানুপাতিক সম্পর্ক না? এফ এর সাথে জি এর সম্পর্কটা তো সমানুপাতিক। তো জি যদি অর্ধেক হয়ে যায়, ক্যাপিটাল জি যদি অর্ধেক হয়ে যায়, বড় হাতের এফটাও অর্ধেক হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, এখন তোমার আকর্ষণ বল অর্ধেক হয়ে গেছে। মানে হলো তুমি ফার্স্টে এভাবে ঘুরাইতেছিলা, পর হঠাৎ করে তুমি কি করলা, বল অর্ধেক করে দিলা, কমাই দিলে, একটু স্লো করে দিচ্ছ আর কি। স্লো বলা উচিত না, তুমি বল কম প্রয়োগ করতেছো, যে ইটটা ঘুরতেছে সেইটাকে তুমি কম টানতেছো। তো তুমি যদি কোনো কিছুকে কম টানো, সে কি ধরে চলে যাবে না? ব্যাপারটা তো এরকমই। ধরো তোমার পড়ালেখা তোমার আগে ছিল ডেইলি 6 ঘন্টা, তুমি এখন পড়ালেখার প্রতি তোমার টানটা খুব কম, মাত্র 3 ঘন্টা এসে পড়ছে, পড়ালেখা কি আস্তে আস্তে তোমার চেয়ে দূরে চলে যাবে? ব্যাপারটা এরকমই, যে যদি জি এর মানটা অর্ধেক হয় তাহলে এফ এর মানটাও কিন্তু অর্ধেক হয়ে যাবে। সেই ক্ষেত্রে চন্দ্র আর এই পথে ঘুরবে না, সে ঘুরবে, সে একটু পরের স্তরে সে চলে যাবে। পরের স্তর মানে বুঝতে পারতেছো, সে একটু দূরে গিয়ে ঘুরবে, তখন একটা সর্পিল আকৃতি পথ তৈরি করবে। আমি একটু আইকা দেখাই এখানটাতে, যদি জি এর মান যদি অর্ধেক হয়ে যায় তাহলে এফ এর মানটা অর্ধেক হলে শেপটা কেমন হয় সেটা দেখাই। এই যে দেখো চন্দ্র এখানে ছিল, রাইট? তো চন্দ্র কি করবে, এই দিকে একটু দূরে চলে যাবে, মানে সে ছিটকে যাইতে যাবে, কিন্তু সে ছিটকে যাবে না, কারণ এফ এর মান তো এখনো 0 হয় নাই। তখন কি করবে, চন্দ্র এখানে এসে পড়বে। তো চন্দ্র যদি এখানে এসে পড়ে, তখন ও এইভাবে ঘুরবে। বুঝতে পারতেছো কাহিনী? আমি যদি আরো কমাই ফেলি, আমার যদি মানটা যদি আরো কমে যায়, তখন এফ প্রাইমের মানটা কি হবে, এফ বাই 4 হয়ে যাবে, আরো কমে গেল। তখন সেই ক্ষেত্রে চন্দ্র কি করবে, আরো খালি ছিটকে যেতে চাইবে, কিন্তু পুরোপুরি ছিটকে যেতে পারবে না, এফ এর মান তো 0 হয় নাই, এইভাবে ঘুরতে থাকবে। সো অ্যাকচুয়ালি এভাবে আস্তে 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 চন্দ্রটা পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে। ব্যাপারটা হলো এরকম, পড়ালেখা যদি না করো, পড়ালেখা তোমার থেকে অনেক দূরে চলে যাবে, আর খুঁজে পাবে না পড়ালেখাটা। ব্যাপারটা হলো এরকমই। এখন যদি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই যদি ইনফিনিটি হয়, ব্যাপারটা একটু চিন্তা করে দেখো, জি প্রাইম ইকুয়াল টু জি ডিভাইড বাই ইনফিনিটি, মানে বুঝতে পারতেছো? দেখো এই মানটা আমি বাড়াচ্ছি, এই যে 2 থেকে 4 বানাইলাম, তারপর 10, 100, 1000, 1 কোটি, ইনফিনিটি যদি আমি বানাই ফেলি, তখন জি প্রাইমের মানটা কিন্তু 0 হয়ে যাবে। তো জি প্রাইমের মান যখনই 0 হবে, তখন কিন্তু সে একবার ছিটকে চলে যাবে, ঠিক আছে? সো জি ইকুয়াল টু 0 হলে ছিটকে যাবে। শেষ। এই ছিল আমাদের এই প্রশ্নটার উত্তর। ইসাক স্যারের বইয়ের যে প্রশ্নটা ছিল, এটা উত্তরটা আমি দিয়ে দিলাম, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো তোমরা বুঝছো কিনা। আর ডিসিশনে আসি, ডিসিশনটা হচ্ছে যে সর্পিল আকৃতি, এটা অ্যাকচুয়ালি সর্পিল আকার, এটা পুরোপুরি বৃত্তাকার না, সর্পিল আকৃতি। এই যে শেপটা, এটা অ্যাকচুয়ালি সর্পিল আকৃতি। সর্পিল আকৃতি মানে হলো যে এইভাবে, এই যে এরকম কিন্তু আমি এটা তোমাদের বোঝানোর জন্য, ভাঙা বোঝানোর জন্য এইভাবে আঁকছি। অ্যাকচুয়াল শেপটা হচ্ছে এরকম, এটা আস্তে আস্তে দূরে চলে যাবে। যে দেখছো সর্পিল মানে হচ্ছে যে তোমরা ক্যান্ডি খাইছো না, এক ধরনের ক্যান্ডি আছে না, আরে এটার নামও তো আমি জানি না, বিভিন্ন কালারিং, কেন্দ্রে থাকে লাল, হলুদ, সবুজ, নীল, একটা ক্যান্ডি আছে মনে হয় 5-10 টাকা বিক্রি করে, ওটা হলো সর্পিল আকৃতি। তারপর তোমরা বায়োলজিতে পড়ছো না, কি জানি মনে নেই, বায়োলজি ছিল টেরিডোফাইটা, ওই চ্যাপ্টার বা নগ্নবীজ উদ্ভিদে ছিল সর্পিল আকৃতি। কোনটা জানি সর্পিল, এই তোমরা মেডিকেল পরীক্ষা দিবা, এই বলো সর্পিল আকৃতি কোথায় পড়ছো, বায়োলজিতে কোথায় পড়ছো বলো, সর্পিল আকৃতি বায়োলজির কোথায় পড়ছো, সর্পিল আকৃতি বায়োলজির কোথায় পড়ছো? আমার তো মনে নাই, তোমরা তো মনে থাকার কথা। আচ্ছা, শান্তা বলতেছে ইউলোথ্রিক্স, ধন্যবাদ। হ্যাঁ মনে পড়ছে, ইউলোথ্রিক্স ছিল সর্পিল আকৃতিটা। হ্যাঁ, আর কোথাও কি আসো, আর কি কোথাও আছে বায়োলজিতে কোথায় পড়ছো বলো, সর্পিল আকৃতি কি, ইউলোথ্রিক্সের কি? শান্তা, ইউলোথ্রিক্সের কি সর্পিল আকৃতি একটু বলো, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের নেক্সট টপিকটার নাম হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমি ম্যাথ করাবো, আর ভাই বলো ভাই আজকে ম্যাথ করাচ্ছে না কেন? ম্যাথ করাবো, আগে থিওরিগুলো একটু শিখানি একটু করে। অভিকর্ষ ত্বরণ, তো অভিকর্ষ ত্বরণের বেসিক সূত্রটা কি? জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। ওকে,
এখন আমরা একটা গ্রাফ আঁকার ট্রাই করব যে পৃথিবীর ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তো পৃথিবী থেকে উপরে গেলে সূত্রটা লিখি, পৃথিবী হতে উপরে গেলে কি ঘটনা ঘটবে, তখন আমাদের একটা এইচ এসে পড়বে। ধরো এখন আমি যে পৃথিবীতে আসি এটা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠে, তো ভূপৃষ্ঠে জি এর মান তো তোমরা সবাই পারো 9.8। এখন ধরো আমি ভূপৃষ্ঠ থেকে একটু উপরে গেলাম, এইচ উচ্চতায় গেলাম, তখন আমার এটা নাম দিলাম জি প্রাইম। তো আমরা তাহলে এটাকে 1 নং দিয়ে রাখতে পারি, এটা হলো কি ভূপৃষ্ঠে। আর এইচ উচ্চতার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এইচ উচ্চতায় আমরা জি প্রাইমটা কত বলতে পারি, কেন্দ্র থেকে সবসময় হিসাব করা হয় কেন্দ্র থেকে। তো কেন্দ্র থেকে আমি যখন ভূপৃষ্ঠে নির্ণয় করতেছি তখন দূরত্বটা ছিল কিন্তু আর, এখান থেকে এতটুকু আর, কিন্তু যখন আমি জি প্রাইমের ভ্যালু বলবো তখন কত হবে, দেখো কেন্দ্র থেকে এই দূরত্বটা কত, আর প্লাস এইচ। ক্লিয়ার? কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব হলো আর, এর জন্য এখানে আর বসাইছি, কিন্তু এখন আমি এইচ উচ্চতা যখন নির্ণয় করব কেন্দ্র থেকে হিসাবটা করবা, আর প্লাস এইচ। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর প্লাস এইচ। এটাকে আমি 2 নম্বর দিলাম। এরপরে আমরা একটা ভাগ করব, যদি 1/2 প্রয়োগ করি, জি ডিভাইডেড বাই জি প্রাইম সমান সমান জিএম বাই আর স্কোয়ার, এটা উল্টা যাবে অ্যাকচুয়ালি, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই জিএম। তো এটা কাটাকাটি চলে যাবে, তাহলে কি দাঁড়াইলো, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর এর হোল স্কোয়ার, বা 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। আমরা চাইলে এই সূত্রটাকে এভাবে মুখস্থ রাখতে পারি, ঠিক আছে, যে জি বাই জি প্রাইম সমান সমান 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। এই হচ্ছে কি আমাদের একটা সূত্র। এটাকে আমরা একটু আরো স্লাইস করব, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের একটা সূত্র। এখানে আমি কোনো ধরনের কনসিডারেশন করি নাই, কোনো ধরনের কনসিডারেশন মানে বুঝছো যে কোনো অংশ বাদ দেই নাই আমি, এটা হচ্ছে অরিজিনাল সূত্র, একবারে অরিজিনাল সূত্র। এখন আমরা জিনিসটাকে চল একটুখানি পেঁচাবো বলতে হচ্ছে আমি এটাকে এখন উল্টায় দিব। এই যে এখানে যে লাইনটা ছিল এই লাইনটা কিন্তু আমি উল্টাবো, এই লাইনটা, এই যে এই লাইনটা, এটাকে আমি উল্টাবো। উল্টালে কি হয়, জি প্রাইম ডিভাইড বাই জি, এটাকে উল্টাই দিলে উপরে হবে গিয়ে আর, নিচে হবে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, তারপর জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান সমান এইটাকে নিচে নিয়ে যাব, এই আরটাকে নিচে নিয়ে যাব, মানে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর এর হোল স্কোয়ার, বা 1 ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। ওকে, এরপর আরও চলো আমরা একটু ভাঙাভাঙি করে নিই। তাহলে আমরা কোন সূত্রে এসে পড়লাম, যে জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান সমান এটা 1 প্লাস এইচ বাই আর, উপরে কি হবে, এটা মানে কি নিচে আছে না, হরে থাকলে সেটা পাওয়ার নিয়ে গেলে -1 হয়, আবার উপরে একটা 2 আছে, সো আমরা এটা কিন্তু চাইলে -2 বলে ফেলতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব দ্বিপদী বিস্তৃতিতে। তোমাদের দ্বিপদী বিস্তৃতি কি ছিল কিনা আমার মনে নাই, দ্বিপদী বিস্তৃতিতে আমরা এখন চলে যাব, দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতিতে আমরা একটা সূত্র শিখছিলাম, সূত্রটা হচ্ছে যে a প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার, যদি মাইনাস যাই থাকুক না কেন ওখানে যদি n থাকে, হোল টু দ্য পাওয়ার n, এই সূত্রটা হচ্ছে কি যে তোমার প্রথম টার্মটাই শুধু তুমি নিবা, পরবর্তী বড় বড় টার্মগুলো তোমার আসলে নেওয়ার কোনো দরকারই নেই, তোমার পরবর্তী টার্মগুলো নেওয়ারই দরকার নেই। কেন দরকার নেই আমি সে ব্যাখ্যাটা দিচ্ছি। সূত্রটা হচ্ছে a টু দ্য পাওয়ার n প্লাস হচ্ছে, তুমি দেখো উপরে যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারটার দিকে তুমি শুধুমাত্র তাকাবা, এই পাওয়ারটাকে কি করবা, এই এক্স এর সাথে তুমি নিয়ে আসবা। a টু দ্য পাওয়ার n, এটা হচ্ছে আমাদের 1 এর কথা বলতেছি, a হচ্ছে আমাদের প্রথম পদ এবং n হচ্ছে আমাদের -2। সো তুমি 1 কে হোল টু দ্য পাওয়ার -2 করো, 1ই তো থাকবে। তাহলে আমি এই লাইনটা একটুখানি লিখে নিই, 1 কে আমি হোল টু দ্য পাওয়ার -2 করছি, আমার 1ই থাকবে, ঠিক আছে। এরপরে হবে n ইন্টু এক্স, n ইন্টু এক্স মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, তোমার এইখানে যে পাওয়ারটা আছে পাওয়ারটা এক এক করে কমতে থাকবে, আর এক্সের পাওয়ারটা এক এক করে বাড়তে থাকবে। এটা মনে হয় তোমরা জানো, যদি তোমাদের সূত্রটা দেখাই যে a প্লাস b এর হোল স্কোয়ার, আমি নিচেটুকু মুছে ফেলি, তোমরা মনে হয়তো ভাবতে পারো ভাই বারবার ম্যাথে চলে যায় কেন, আসলে কি বলবো, আমি নিজে একটু বেশি ম্যাথ ফিজিক্স পাগল, তো ম্যাথে আমার একটু চলে যেতেই হয়। তো এই সূত্রটাকে আমরা কি লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আজকে তোমাদের একটু ফিল করানোর ট্রাই করি এগুলো আসলে কি, ম্যাথে চলে যাচ্ছে দেখে আবার রাগ হয় না কিন্তু, a কিউব, যে ভাই মেডিকেলের পড়ার মধ্যে ম্যাথ আনে কেন,
3ab স্কয়ার প্লাস বি কিউব। একটু চিন্তা করো এই সূত্রগুলোর প্যাটার্নটা কিরকম। এটা আমাদের প্রথম পদ, এটা আমাদের দ্বিতীয় পদ, ঠিক আছে, আর এটা আমাদের পাওয়ার। তো দেখো প্রথম পদ উপরে পাওয়ার মানে কি a টু দা পাওয়ার n, হ্যাঁ। তারপর এই 3 কই থেকে আসছে এটা একটু পরে বলি আর কি, হ্যাঁ। সংখ্যাটা একটু বাদ দিই, এখানের দিকে তাকাও, এখানে কি a টু দা পাওয়ার 2, তার মানে কি উপরে যে পাওয়ার ছিল পাওয়ার 1 কমে গেল, তাহলে মানে উপরে কিন্তু পাওয়ার 1 কমে যাচ্ছে। এবং বি এর বি কই থেকে নিয়ে আসলো, আসলে বি হচ্ছে দ্বিতীয় পদ, এখানে আসলে বি ছিল, এখানে ছিল বি টু দা পাওয়ার 0 ছিল, আর এখানে বি টু দা পাওয়ার 1, এখানে দেখো বি টু দা পাওয়ার 2, এখানে দেখো বি টু দা পাওয়ার 3। এটা মিনিংটা কি দাঁড়াইলো, প্রথম পদ থেকে পাওয়ার এক এক করে কমবে, প্রথম পদ থেকে পাওয়ার এক এক করে কমবে এবং দ্বিতীয় পদ থেকে পাওয়ার এক এক করে বাড়বে। এখানে ছিল বি টু দা পাওয়ার 0 এবং এখানে হয়ে গেল বি টু দা পাওয়ার 1। তারপরে পদটা কি হবে n-2 বি টু দা পাওয়ার 2। মানে কাহিনীটা হইতেছে যে প্রথম পদ থেকে পাওয়ার এক এক করে কমতে থাকে আর দ্বিতীয় পদ থেকে পাওয়ার এক এক করে বাড়তে থাকে। এই কনসেপ্টটাই তো আমরা এখানে অ্যাপ্লাই করব। এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যে কনসেপ্টটা, এখানে উপরে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা আমরা এখানে লিখব। তো পাওয়ারটা যদি আমরা লিখি, তারপরে কি লিখবো x, এই যে এখানটাতে nx। এটা আসলে মাইনাসের জন্য, -2 এর জন্য ডাইরেক্টলি সূত্রই আছে দ্বিপদী, তোমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখবা যে a + x হোল টু দা পাওয়ার -2, এটা ডাইরেক্ট সূত্রটা কিন্তু আমি অ্যাপ্লাইটা করতেছি। এটা জাস্ট তোমাদের বেসিক বোঝানোর জন্য আমি এখানে টার্মটা নিয়ে আসছি আর কি। তাহলে আমাদের x এর মান কত, h/r। এবার পরবর্তী পদে যদি তুমি চলে যেতে চাও তখন দেখবা এই দ্বিতীয় পদটা কিন্তু স্কয়ার হবে। এই যে এখানে দেখো প্রথম পদ নাই, দ্বিতীয় পদে প্রথম টার্ম এই যে দেখো না বি টু দা পাওয়ার 0, মানে দ্বিতীয় পদ নাই, এখানে দ্বিতীয় পদ আছে পাওয়ার 1। এই যে আমিও তো এখানে দেখো এই যে পাওয়ার 1, পরেরটায় দ্বিতীয় পদে কিন্তু পাওয়ার 2 হয়ে যাবে। তার মানে আমি সবগুলো লিখবো না, এটা কিন্তু পাওয়ার 2 হয়ে যাবে। তোমরা কি জানো h/r এর হোল স্কয়ার এই ভ্যালুটা কিন্তু খুব ছোট একটা ভ্যালু, খুবই ছোট, চিন্তাই করতে পারবা না। তাইলে আমি যদি খুব ছোট একটা ভ্যালু নিয়ে কাজ করি সেটা আমার দরকার নেই, কোনো দরকার নেই। কেন কোনো দরকার নেই, দেখো h/r এটার মানটা এমনিতেই ছোট, কিন্তু আমি যদি স্কোয়ার করি এই মানটা আরও ছোট হয়ে যাবে না। যেমন 0.001 এই মানটাকে যদি আমি এখন স্কোয়ার করি, এটা জানো কত হবে, 0.00000 5টা 0 দিয়ে 1। মানে কি ছোট মানকে স্কোয়ার করলে আরও ছোট হয়ে যায়। তারপরের টার্মটাতে কি থাকবে, কিউব হবে, আরও ছোট হয়ে যাবে। এর জন্য আমরা আসলে পরবর্তী টার্মটা নিবই না, আমরা পরবর্তী টার্মগুলা নিবই না, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র প্রথম দুইটা টার্ম নিয়ে আমরা ম্যাথটা করব। তার মানে এখানে কিন্তু একটা অ্যাজাম্পশন আছে, এখানে অ্যাজাম্পশনটা কি h এর মানটা খুব ছোট হইতে হবে, h এর মানটা খুব ছোট হইতে হবে, ছোট হইলে আমরা আসলে এটা বাদ দিতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 - 2h/r। অতএব g প্রাইম সমান g * 1 - 2h/r। তাহলে শর্তটা কি, এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে h এর মানটা খুব ছোট হইতে হবে, h very very less than r। এই শর্তে আমরা এই সূত্রটা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে উপরে গেলে, হ্যাঁ। আর নিচে গেলে কি হবে সেটা আমি প্রমাণটা দেখাবো না, সময় চলে যাবে অনেক, এমনিতে অনেক সময় চলে গেছে। g প্রাইম = g * 1 - h/r। এটা হচ্ছে আমাদের নিচে গেলে, ঠিক আছে। এই সূত্র দুটো মুখস্থ রাখো। তো এখন তোমাদের দুটো অবজেক্টিভ শিখায় ফেলি যে ভূপৃষ্ঠ হতে কত উপরে গেলে এবং কত নিচে গেলে আসলে পুরো ব্যাপারটা আসলে 0 হয়ে যায়। তো ধরো h = r/2, h = r ধরি, তাহলে আমাদের g প্রাইমের মান কত হয়, g * 1 - r/r। তো 1 - r/r মানে কত, পুরোটা শূন্য না। তার মানে আমরা এইটা প্রমাণ করে ফেললাম, এই যে পৃথিবীর এটা হচ্ছে ভূপৃষ্ঠ, আমাদের h মানে কি ছিল, ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাব, এটা কি নিচে গেলে সূত্র, ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাব। তো h এর মানটা আমরা যখন r বসাচ্ছি, h এর মানটা যখন r বসাচ্ছি, এটা মানে কি আমি ভূপৃষ্ঠ থেকে r দূরত্ব নিচে গেলাম। তো r দূরত্ব নিচে গেলে তো কেন্দ্র হিসাব করে, তাই না। তার মানে আমরা যে g প্রাইমের মান 0 প্রমাণ করলাম, কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণটা 0, সেই আমরা বাচ্চাকাল থেকে শিখে আসছি, এটা আমি আজকে প্রমাণ দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা বলতে পারি কেন্দ্রে g প্রাইমের মানটা 0। সো এই সূত্রটা ঠাড়ায় মুখস্থ করে ফেলো, একটু পরে আমরা অঙ্ক করব। এই সূত্র ঠাড়ায় মুখস্থ করে ফেলো, একটু পরে আমরা অঙ্ক করব, ঠিক আছে। আচ্ছা, কমেন্টে কেউ এক্সট্রা কথাবার্তা বললো না, আমি কিন্তু তোমাদের আজকে একটু টানা পড়াচ্ছি, তো সব কমেন্ট পড়ার সুযোগ হচ্ছে না। তোমরা
আচ্ছা, শাহ নাদিয়া আফরিন জিম বলছে জি এর মান ইনফিনিটি হলে কি চাঁদ ছিটকে যাবে? না, জি এর মান ইনফিনিটি হলে চাঁদ ছিটকে যাবে না। ভালো একটা প্রশ্ন করছো, ওই প্রশ্নের উত্তরটা দিই। জি ইনফিনিটি হলে কি হবে? দেখো, জি যদি ইনফিনিটি হয় এফ কি 0 হবে? ছিটকা যাইতে হইলে ভাই শূন্য হইতে হবে, শূন্য শূন্য, এফ এর মান শূন্য হইতে হবে। জি এর মান ইনফিনিটি হওয়ার মিনিংটা আমি বুঝাই। জি ইনফিনিটি হলে এফ কি হবে? ইনফিনিটি হবে। তো এফ ইনফিনিটি মানে বুঝতেছো? এই যে পৃথিবী, পৃথিবী কি করবে? সূর্য চাঁদকে নিজের দিকে টেনে এমন টানা টানবে কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের সময় জি এর মান ইনফিনিটি হয়ে যাবে। আমার তো ক্লিয়ার? কিয়ামতের সময় জি এর মানটা ইনফিনিটি হয়ে যাবে। এটা রিজনটা কি? জি এর মান ইনফিনিটি হলে এফ এর মান ইনফিনিটি। এফ এর মান ইনফিনিটি মানে কি? পৃথিবী চন্দ্রকে ইনফিনিটি বলে টানবে। তাহলে কি পৃথিবীর অস্তিত্ব থাকবে? পৃথিবীর অস্তিত্ব থাকবে। চাঁদ হয়তো পুরোপুরি পৃথিবীর ধ্বংস করতে পারবে না, বাট এরকম করে আশেপাশে যে গ্রহগুলো আছে এরা তো আসবে, এদেরকেও তো পৃথিবী টানবে। তোর যে ইনফিনিটি বানায় ফেলছো, হাই হাই রে ভয়ঙ্কর অবস্থা। তাইলে তো সকল গ্রহ ট্রহ এসে পৃথিবীরে একবারে ধ্বংস করে দিবে, এবং এটাই হবে কিয়ামতের সময় জি এর মানটা ইনফিনিটি হয়ে যাবে। আর 0 হলে তো মানে 0 হওয়া মানে যত কমবে, জি এর মান যত কমবে দূরে চলে যাবে, পৃথিবী থেকে দূরে চলে যাবে, ঠিক আছে? আর যত বেশি হবে তত পৃথিবীর কাছে আসবে। তো ইনফিনিটি হলে মানে এতই কাছে যে পৃথিবীর ভিতরে ঢুকে যেতে যাবে, পৃথিবীর ভিতরে ঢুকে যেতে যাবে, একবার কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রে চলে যেতে যাবে। তো পৃথিবীর কেন্দ্রে যাইতে হলে পৃথিবীর আগে ধ্বংস করে যেতে হবে না? এই হলো ব্যাপারটা। ওকে, আমরা কিছু দারুণ দারুণ প্রবলেম হচ্ছে, আমরা দারুণ দারুণ প্রশ্ন পাচ্ছি তোমাদের থেকে। আমি এখন তোমাদের কয়েকটা মেডিকেল স্টাইলের কয়েকটা জিনিস একটু লিখে দিব, সেটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে বলে আমি মনে করি। কয়েকটা জিনিস আমরা এখন লিখবো, সেটা হচ্ছে অভিকর্ষ আছে না? অভিকর্ষ মানে কি? মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্যটা কোথায়? মহাকর্ষ হলো ধরো মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু করার মধ্যে আকর্ষণ, আর অভিকর্ষ হলো পৃথিবীটা থাকা লাগবে। এটা তোমরা পারো না ইন্টারনালি, এগুলো আমি নিয়ে বেশি একটা আলোচনা করতেছি না। আমি এখন তোমাদেরকে বলতেছি অভিকর্ষটা আসলে কোথায় কাজ করে। অভিকর্ষ কাজ করে ঠিক তার ভার কেন্দ্রে, একবারে ভার কেন্দ্রে, এই বরাবর অভিকর্ষটা কাজ করে। এখন ধরো কোনো একটা বৃত্তাকার বস্তু, এটা অভিকর্ষ ঠিক মাঝখানে এই বরাবর কাজ করবে। এখন কোনো একটা আয়তাকার বস্তু, এটা অভিকর্ষ কেন্দ্র কোন দিকে? দুইটা কর্ণর মিডল পয়েন্টে, ঠিক আছে? এইভাবে আমরা বিভিন্ন শেপের অভিকর্ষ কেন্দ্রটা আমরা লিখবো। আমি একটা ছক করে দিই, তোমরা এই ছকটা লিখে ফেলো, এটা তোমাদের কাজে লাগবে। আমি একটা ছক দেখাবো তোমাদের, মেডিকেলে এটা আসে। বস্তু অভিকর্ষ কেন্দ্র, নাম্বার 1 সুষম বৃত্ত আংটি গোলক, এগুলার অভিকর্ষ কেন্দ্র কোথায় থাকে? একবারে কেন্দ্রে, জ্যামিতিক কেন্দ্র বলে এটাকে। এটা মেডিকেলে আসে ভাই, এই জন্য আমি লিখে দিচ্ছি জ্যামিতিক কেন্দ্রতে। 2 নাম্বার হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে কোথায় থাকে অভিকর্ষ কেন্দ্র? কর্ণের ছেদবিন্দু। সুষম ত্রিভুজাকৃতির পাত, এটা চিত্র তোমাদের আইকা দেখাই, এই যে কর্ণের ছেদবিন্দু এখানটাতে সুষম ত্রিভুজাকৃতি। সুষম ত্রিভুজ মানে বুঝতেছো? মানে এমন একটা ত্রিভুজ যেটা আসলে সব দিকেই, মানে এটা তো একটা বস্তু, এটা খালি 2D না, এমন একটা বস্তু যেখানে সব দিকটা সুষম মানে কি? মানে একদিকে বেশি ভারী একদিকে কম ভারী এরকম না, সব দিকে সমান। সুষম ত্রিভুজাকৃতির বস্তু বা পাত, এটা কোথায় হবে? মধ্যমাগুলোর ছেদবিন্দু, মধ্যমাগুলোর ছেদবিন্দু। যেমন আমি যদি একটা ত্রিভুজ আঁকি, ধরো এরকম একটা ত্রিভুজ, আমি সুষম বলতে কিন্তু এটা বলি নাই 3টা পাশ সমান, সমবাহু বলি নাই। সুষম মানে হলো বস্তুটা সব দিকে হচ্ছে সেম ভাবে আছে, একদিকে ভারী একদিকে হালকা এমন না। তো এটা আমি মধ্যমাগুলো আঁকি, এই বরাবর হচ্ছে তার অভিকর্ষ কেন্দ্র ক্রিয়াশীল, এইখানেও এই বরাবর, ঠিক আছে? 4 নম্বর হলো সুষম দণ্ডর ক্ষেত্রে কি হবে? মধ্যবিন্দু। যেমন এই ধরো একটা দণ্ড, এটা মধ্যবিন্দু নির্ণয় করা খুব সিম্পল, এই যে মাঝখানে এই বরাবর,
আর বাকি রইল কি সুষম বেলন 5 নাম্বার সুষম বেলন নাটনীতির দণ্ড এটা কোথায় হবে অক্ষের মধ্যবিন্দু বলতে পারো ভাই অক্ষটা কি আমি চিত্রে এটা বুঝিয়ে দিব এই ধরো একটা সিলিন্ডার এই একটা সিলিন্ডার তো এই বরাবর হচ্ছে আমাদের অক্ষ এই বড় অক্ষ এই যে মধ্যবিন্দু তোমরা একটু তুলে নাও আমি একটু সময় দিলাম তোমরা এটা তুলে ফেলো তারপরে হচ্ছে যে জি এর মান ছোটতে জি এর মান এগুলো মুখস্থ রাখবা এখন আমরা একটা গ্রাফে চলে যাব আমি একটু তোমাদের কমেন্ট দেখি আচ্ছা আমাদের সাথে 38 জন যুক্ত আছে গুড তোমরা নোটটা করে ফেলছো আমরা এখন চলে যাব এমডিবিএস কিছু প্রবলেম তো সলভ করা লাগবে তার আগে একটা খালি গ্রাফ শিখব একটা গ্রাফ তো পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমরা যাওয়াটা শুরু করি এই যে ধরো আমাদের একটা জার্নি শুরু করব আমি জার্নিটা কিরকম জার্নিটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে হ্যাঁ আমরা গ্রাফ আঁকবো একটা গ্রাফ আঁকবো বেশি বড় গিয়ে হচ্ছে উপরে পরে দেখাই যাবে না এই হচ্ছে আমাদের পৃথিবী এইখান থেকে আমরা গ্রাফটা প্লট করা শুরু করব রেডি তো গ্রাফে কি থাকবে x অক্ষ বরাবর থাকবে দূরত্ব হ্যাঁ এই দূরত্বটা কি থেকে কেন্দ্র থেকে লেখা নাও কেন্দ্র হতে দূরত্ব এটাকে আমি ছোটতে r নাম দিলাম এবং y অক্ষ বরাবর কি থাকবে অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ g রাইট তো ধরো একবার শূন্য থেকে শুরু করতেছি গ্রাফে এই বিন্দুটা কি শূন্য না এই r এর মান 0 মানে কি r এর মান 0 হচ্ছে আমরা যদি সূত্রে বসাই g gm r²। r এর মান একবারে 0। এখন তোমরা বলবা যে ভাইয়া তো r এর মান যদি 0 হয় তাহলে g এর মান তো ইনফিনিটি হয়। তোমরা তো এটাই বলবা তাই না? আসলে সূত্র কি এইটা দিয়ে ব্যাখ্যাটা দিবা? আমি না তোমাদেরকে একটু আগে শিখাইছিলাম যে g প্রাইম সমান সমান g ইনটু কি শিখছিলাম বলো তো 1 - h ডিভাইডেড বাই r। এইটা না সূত্র ছিল, তোমরা কি এইটা দিয়ে ব্যাখ্যা দিবা? এটা তো ভাই ভূপৃষ্ঠের জন্য সূত্র, এটা কেন্দ্রের জন্য সূত্র না, এটা কেন্দ্রের জন্য সূত্র না, ঠিক আছে? তোমরা এরকম অনেক স্টুডেন্ট আমি দেখছি বিগত বছর ওরা হচ্ছে ভুলভাল ব্যাখ্যা দিচ্ছিল। এখানে দেখো, এখানে ব্যাখ্যাটা দেখো, এইটা হচ্ছে নিচে যাওয়ার সূত্র, এটা নিচে যাওয়ার সূত্র না, এটা ভূপৃষ্ঠের জন্য সূত্র, ঠিক আছে? সো আমরা যে কাজটা করবো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব কখন? যখন আমরা ভূপৃষ্ঠ থেকে নিচে আমরা থাকবো, ঠিক আছে? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের জি এর মানটা কত? 0। এটা তো আমি প্রুফ করেই দিলাম একটু আগে, অঙ্ক করে দেখা দিয়েছিলাম। সো আমাদের গ্রাফে এখানে একটা 0 হবে। আচ্ছা, তো এইখানে আমার জি এর মান কত? 9.8 না? এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এখন তাহলে প্রশ্নটা কি? আমরা আস্তে আস্তে গ্রাফটা যে প্লট করবো উপরের দিকে আমরা যাচ্ছি, আমরা উপরের দিকে যাচ্ছি, এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? 0 থেকে 9.8 হইতেছে। তার মানে জি এর মান বাড়তেছে না? পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে আসতে থাকলে জি এর মান কি হতে থাকে? বাড়তে থাকে, আসলে বাড়তে থাকে। এই যে দেখো 0 থেকে 9.8 হয়েছে। তুমি উল্টাটা যদি কল্পনা করো তাহলে হবে কমতে থাকে। উল্টাটা কি? যদি তুমি ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে কেন্দ্রের দিকে আসো তখন হবে এই সূত্রটা। ধরো আমি একটু যদি আলাদাভাবে তোমাদের কিছু ভ্যালু বের করে দেখাই, h = যদি r/2 হয়, r/2 মানে বুঝতেছো এই যে এই জায়গাটা, এই যে এইটা হলো r, তাহলে r/2 হবে এই জায়গাটায়, ঠিক আছে? যদি হয় সেখানে ভ্যালুটা কত হলে আমাদের জি প্রাইমের মানটা কি হবে? g ইনটু এটা হলো r/2, তাহলে r/2 আর আর কাটাকাটি তাহলে হাফ থাকে, 1 - হাফ করলে হাফ হয়, তাহলে তখন সেটা g/2 হয়ে যায়। তার মানে এই জায়গাটা হবে কত? g/2। একটা চিন্তা করছো, আমি h নিছিলাম r/2, আমার জিও বের হয়েছে g/2, মানে কি সমানুপাতিক। আমি কি বুঝাইতে পারতাছি? পারি নাই। আরেকবার বলি, আরেকটা ব্যাখ্যা দিই। h = ধরো r/4, ঠিক আছে? হলে আমার জি প্রাইমের মান কত? জি প্রাইম সমান সমান দেখো g ইনটু 1 - h এর মান কত? r/4 ডিভাইডেড বাই এই যে এখানে বসাচ্ছি আর কি, হ্যাঁ? তাহলে g ইনটু 1 - আর কাটাকাটি 1/4, তাহলে কত হইতেছে? g ইনটু 3/4। এই দেখো এখানে r/4 ছিল, h = কত? r/4। তো r/4 কোন জায়গাটায়? r/4
দেখো তো এই কেন্দ্র থেকে আমরা হিসাবটা করতেছি। আমাদের এইচ এর মান যদি r/4 হয়, এই যে এইচ এটা আমি কোথায় বসাইতেছি? এই সূত্রে বসাইতেছি। এই সূত্রের এইচ মানে কি? এই সূত্রের এইচ মানে হলো ভূপৃষ্ঠ থেকে আমি যত নিচে যাচ্ছি। তো তাহলে মানে আমি ভূপৃষ্ঠ থেকে কত নিচে গেছি? r/4 নিচে গেছি। তো ভূপৃষ্ঠ হলো এখান থেকে আমি r/4 নিচে গেছি। r/4 মানে কি 4/1 না? তো এইটারে 4/1 করো, 4/1 করলে এখানটাতে আসবে। তার মানে এতটুকু হইলো r/4। এখন তোমরাই বলো, এতটুকু যদি r/4 হয় তাহলে এতটুকু কত? এখানে হলো একটা ভাগ। টোটাল আমি এটাকে 4টা ভাগ করছি। ওটার মধ্যে এটা যদি একটা ভাগ হয়, এটা কি 3টা ভাগ হবে না? 4/3 ভাগ। তার মানে এখান থেকে এই দূরত্বটা কি হবে? 3r/4। এই যে দেখো, এই যে 3/4 মিলে গেছে। ব্যাপারটা আমি এটা দ্বারা বুঝাতে চাইতেছি যে সমানুপাতিক সম্পর্ক। যে তুমি এই সূত্রটা আসলে মিনিংটা কি, আর আমি যে গ্রাফটা আঁকতেছি এইটার মিনিংটা কি সেটাকে বুঝতে হবে। আমি গ্রাফ আঁকতেছি কেন্দ্র থেকে যত উপরে যাব সেটার গ্রাফ। আর আমরা যে সূত্রটা শিখছি এটা কিন্তু কেন্দ্র থেকে না, এটা ভূপৃষ্ঠ থেকে। এর জন্য উল্টা হইতেছে, এর জন্য এইভাবে মাইনাস করে নিতে হইতেছে আর কি। ক্লিয়ার? এখানে যে আমি এইচ এর মানটা বসাইছি r/4, কিন্তু জি প্রাইমের মান পাইছি কত? g × 3/4। তো তার মানে এখানে g × 3/4 যদি আমরা এতটুকুর জন্য হিসাব করি তাহলে কি হবে? 3r/4 আসবে। ওকে, সো এই 3r/4 দিয়ে কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটার সাথে এক্স্যাক্টলি সমানুপাতিক সম্পর্ক। তো তাহলে আমরা যদি এখানে বসাতে চাই, কি হবে? যত কেন্দ্র থেকে উপরের দিকে যাচ্ছি তত জি এর মানটা বাড়তেছে। এখন এটা কি ইনফিনিটলি বাড়বে? না, ভূপৃষ্ঠে পর্যন্ত আসা পর্যন্ত সেটা বাড়তে থাকবে। ঠিক আছে? তার মানে এটা বাড়তে থাকবে মানে কি সমানুপাতিকভাবে বাড়তে থাকবে। এটা বাড়তে থাকবে কত পর্যন্ত? ভূপৃষ্ঠ পর্যন্ত। যে আমরা এখান থেকে এতটুকু হচ্ছে আর এতটুকু পর্যন্ত এটা আমাদের বাড়তেছে। ঠিক আছে? খুব সুন্দর মতো বাড়তেছে। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এতটুকু বুঝতে পারছো কিনা। এটা একটু কমেন্টে দ্রুত জানাও যে এটা সমানুপাতিকভাবে বাড়তেছে। এরপর আমরা চলে যাব যে ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উপরে উঠবো, হ্যাঁ উপরে উঠলে তখন কি হবে আমি যদি তোমাদের একটু কমেন্ট দেখি। আমাদের সাথে এখন 41 জন যুক্ত আসছো। ভূপৃষ্ঠ থেকে, আচ্ছা ক্লিয়ার, সূচনা, আব্দুল ওয়াজেদ, জেরিন, জান্নাতুল মাওয়া, নাজমুদ, শাহাদাত, তোমরা সবাই বলতেছো ক্লিয়ার। এরপর আমরা চলে যাব ভূপৃষ্ঠ থেকে যখন উপরে উঠতে থাকবে। আন্টি আমি পড়াচ্ছি, আমার একটু লেট হবে, আপনি বসেন। আচ্ছা আমি একটু 2টা মিনিট পর আসতেছি। সরি আমি এসে বলছি। আচ্ছা এখন আমরা কি বলবো, যে এখন আমরা বলতে যাচ্ছি যে এখন আমরা কোথায় ছিলাম? যে ভূপৃষ্ঠে ছিলাম। ভূপৃষ্ঠ থেকে আমরা উপরে উঠে যাব। আমরা ছিলাম ভূপৃষ্ঠ থেকে এখন উঠে যাব। আমরা আবার আঁকি চিত্র। এখন আমরা উপরের দিকে, (1 - h/r) এই সূত্রটা কিন্তু এখন হবে না, এখন হবে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই। তো সূত্রটা আসলে কি? জি প্রাইম সমান সমান, এটা ওই হবে না, আমাদেরকে মেইন সূত্র নিয়ে কাজটা করতে হবে। মেইন সূত্র, তো মেইন সূত্র আসলে কি ছিল? g = gm r + h এর হোল স্কয়ার। এটা
সো আমরা ব্যাপারটা বলতে পারি জি এর সাথে এটা দূরত্বের বর্গের সমানুপাতিক। সো আমরা যদি এই দূরত্বের পুরোটাকে যদি আমরা ছোট হাতের আর বলি, আর ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ, তাহলে আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি না, জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে জি এর সাথে আর এর সম্পর্কটা কি হবে, বর্গের ব্যস্তানুপাতিক। তো এই গ্রাফটা যদি আমরা প্লট করি, গ্রাফটা হচ্ছে এরকম, এটা সবসময় মনে রাখবা, বর্গের ব্যস্তানুপাতিক গ্রাফগুলো কি হয়ে থাকে, এটা একটা প্যারাবোলা, কিন্তু এটা এইভাবে যাবে নিচের দিকে। সো এটা কিন্তু দেখো এই যে বাড়তেছে, মানে এদিকে যত যাবা আর এর চেয়ে বাড়তেছে, মানে আর প্লাস এইচ। হ্যাঁ, এরকম যেতে 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 যখন এইচ এর মান ইনফিনিটি হয়ে যাবে, মানে পৃথিবী থেকে অনেক উপরে চলে গেছে, তখন কিন্তু এটা প্রায় শূন্যের কাছাকাছি, এই যে একবারে এটা শূন্যের কাছাকাছি এটা এসে পড়বে। সো এর মাধ্যমে আমাদের গ্রাফটা শেখা শেষ। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো পুরো গ্রাফটা বুঝতে পারছো কিনা। আমরা মেডিকেলের প্রশ্ন এখন সলভ করা শুরু করব। অনেকে হয়তো বোর্ড হয়ে গেছে, ভাই কোনো মেডিকেলের প্রবলেম সলভ করতেছে না কেন। আমরা এখন সলভ করা শুরু করব। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। এই আমি নাজমুত বলি নাই, আমি নাজমুস বলছিলাম, নাজমুস বলছিলাম। আচ্ছা, আমরা এখন মেডিকেলের কিছু প্রবলেম আমরা সলভ করব। তো রেডি, এমবিবিএস এ আসা কিছু প্রবলেম আমরা সলভের দিকে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন হলো, আচ্ছা কিছু বাচ্চাদের মধ্যে কিছু প্রশ্ন আছে, এগুলো আসলে জাস্ট মুখে মুখে বলবো। এমবিবিএস 20-21 অর্থাৎ একবার রিসেন্ট প্রশ্নে আসছে, এটা আমি লিখবো না, টাইম নষ্ট করবো না। একটি বস্তুর ভর পৃথিবীতে 75 কেজি, চাঁদে বস্তুর ভর কত? 75 কেজি, ঠিক আছে, এখানে কোনো অঙ্ক টঙ্ক করতে যায় না। তারপরে একটা প্রশ্ন আসছে এমবিবিএস 17-18, পৃথিবীর কোন অক্ষাংশে অভিকর্ষ স্তরের মানকে আদর্শ ধরা হয়? পৃথিবীর কোন অক্ষাংশে অভিকর্ষ স্তরের মান আদর্শ ধরা হয়? মনে রাখবা 45 ডিগ্রিকে আদর্শ ধরা হয়। এটার ব্যাখ্যাটা আমি পরবর্তীতে দিব। এটা ব্যাখ্যাটা ওই ল্যামডা দিয়ে একটা ব্যাখ্যা আছে, যে এখান থেকে এটা হচ্ছে ল্যামডা, হ্যাঁ, এই ল্যামডার মানটা যখন এই এক্সাক্ট এই জায়গাটা থাকে সেটাকে আমরা আদর্শ ধরি। এটা নিয়ে আমি পরে ব্যাখ্যা করব। এটা आंसर কি হবে? 45 ডিগ্রি। তারপরে প্রশ্ন হলো, একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলে? প্রশ্নটা আরেকবার শোনো, আমি সময় বাঁচানোর জন্য মুখে মুখে বলতেছি, যেগুলো বাচ্চাদের মতো প্রশ্ন বা ছোট ছোট প্রশ্ন, বাট ইম্পর্টেন্ট। একক ভরের দুটি বস্তু কণা, মানে m এর মান 1 1, একক দূরত্বে মানে কি d এর মান 1, যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, তার মানে f এর মান বের করতে বলছে। f = g m1 m2 / d²। তো m1 m2 এর মান 1 1, d এর মান 1, তাহলে f = g। তার মানে এটা আসলে কিন্তু কি, ওই যে বড় হাতের জি এর কথা বলতেছেন। হ্যাঁ, বড় হাতের জি এর মানটা আসলে কি, মহাকর্ষীয় যে ধ্রুবক সেটার কথা বলতেছে। বলছে এটাকে কি বলে? অপশন এ অভিকর্ষ ত্বরণ, অপশন বি মহাকর্ষীয় ধ্রুবক। আর তো পড়া দরকার নেই, এটা আনসারটা হবে মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, তারপরে হলো, তারপরে প্রশ্নটা, দুটি বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ করলে অভিকর্ষ বলটা কয় গুণ হবে? এই প্রশ্নটা চলো আমরা সলভ করি। এমবিবিএস 15-16, এমবিবিএস 15-16 প্রশ্নটা কি, দুটি বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ করলে অভিকর্ষ বল কয় গুণ হবে? তো খুবই সহজ একটা ম্যাথ অ্যাকচুয়ালি, কারণ আমরা জানি f = g m1 m2 / d²। তো এটাকে তুমি 4 গুণ করে ফেলতেছো, তার মানে f এর সাথে যেহেতু আমরা জানি বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে তুমি যদি 4 বসায় দাও তাহলে आंसर কত আসবে? 1/16। সো এটা অপশনে আছে, তো এটা आंसरটা কি হবে? 1/16। এরপরে প্রশ্ন চলে যাই আমরা। প্রশ্নটা হলো, যদি চন্দ্র ও পৃথিবীর দূরত্ব দ্বিগুণ করা হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ বল আগের চেয়ে কত গুণ হবে? এখানে পৃথিবী, এখানে চাঁদ, এই মধ্যবর্তী দূরত্বটা আমি ডাবল করে ফেললাম। f কত গুণ হবে? এই অঙ্কই তো, তাই না? এখানে তুমি এটা ডাবল করে দাও, এখানে তুমি এটা ডাবল করে দাও, তাহলে কি হবে? 1/2², মানে आंसर হবে 1/4। আচ্ছা, তারপরে হলো
এমইবিএস 13-14, এটা একটু বড় প্রশ্ন, তো এটা লিখতে হবে আমাকে। প্রশ্নটা হলো জি এর বেলায় কোনটি সঠিক নয়? জি এর বেলায় কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? অপশন এ জি ইকুয়াল টু 0, অপশন বি, এটা উত্তরটা তোমরা দিবা, বিষুবীয়তে জি ইকুয়াল টু 9.78, অপশন সি অক্ষাংশ বাড়লে জি বাড়ে, আচ্ছা এটা তো পড়াই নাই, অক্ষাংশ বাড়লে জি বাড়ে, এটার উত্তর তাহলে আমি দিব অক্ষাংশের ব্যাখ্যাটা। ডি মেরুতে জি সবচেয়ে কম, মেরুতে জি সবচেয়ে কম। তো তোমাদের আগে কিছু মান মুখস্থ রাখতে হবে, যে কোথায় জি এর মান কত। ভূপৃষ্ঠে জি এর মানটা হবে 9.8, ঠিক আছে। মেরুতে 9.83217, বিষুবীয়তে জি এর মান কত 9.78039, ক্রান্তীয়তে 9.78918, ঢাকায় 9.7835। এই ভ্যালুগুলো ঠাড়ায় মুখস্থ করে ফেলবা, ঠাড়ায় মুখস্থ করে ফেলবা পুরা, ঠিক আছে। তো বলছি জি এর বেলায় কোনটি সঠিক না, তোমরা এটা তুলে ফেলো, একটু তুলে নাও, আমি একটু দেখি আমাদের সাথে কতজন যুক্ত আছো। আচ্ছা, অধরা নিত্যা বলতেছে ডি, এই তো তোমরা বুঝে ফেলছো, মেরুতে জি এর মান সবচেয়ে কম লেখা, বাট অ্যাকচুয়ালি দেখো মেরুতে জি এর মান সবচেয়ে বেশি 9.83, সো এখানে বলছে কোনটি সঠিক নয়। এই তো তোমরা সবাই পেরে গেছো, এটা ব্যাখ্যাটা আমি এখন দিচ্ছি, যে অক্ষাংশ বাড়লে জি বাড়ে, এই ব্যাখ্যাটা আমি এখন তোমাদেরকে দেওয়া শুরু করতেছি। তো জি এর যে প্রভাব, জি এর প্রভাবটা আমরা এখন ব্যাখ্যা করব, জি কখন বাড়তে পারে কখন কমতে পারে, ঠিক আছে। সো আমরা এখন শিখব কি জি এর প্রভাব। তো জি এর প্রভাব আমরা প্রথমত হচ্ছে উচ্চতার সাথে কিন্তু আমরা শিখে ফেলছি, ওই যে উচ্চতা উপরে গেলে কমে যায় জি এর মান, নিচে গেলেও কিন্তু জি এর মান কমে, তাই না। তো জি এর প্রভাবটা কিরকম, উপরে গেলে সেটা আমরা ব্যাখ্যাটা শিখছি, আবার নিচে গেলে সেটার ব্যাখ্যাটা আমরা শিখছি, ঠিক আছে। এরপর আমরা চলে যাব অক্ষাংশ, জি এর প্রভাবটা আমরা শিখবো অক্ষাংশ দিয়ে, রেডি। এটা ব্যাখ্যা কিন্তু একটু বড় আছে। এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের কেন্দ্র। তো আমরা তো কোথায় থাকি, আমরা এইদিকেই, ভূপৃষ্ঠ, এটা কিন্তু ভূপৃষ্ঠ। ছোটবেলায় আমি আগে ভাবতাম কি জানো, আমরা বৃত্তে থাকি মনে হয়, আসলে কিন্তু আমরা এখানে থাকি না, এটা তো পৃথিবীর ভিতরে, আমরা থাকি ভূপৃষ্ঠে। তো ধরো আমি এখানটাতে আছি, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও, এটা হচ্ছে আমার বিন্দু এ। তো পৃথিবীর ব্যাসার্ধ এই যে বড় হাতের আর, আর ধরো আমি যেখানে আসি পৃথিবী কি নিজ অক্ষে ঘুরতেছে না, একটা চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, পৃথিবী তো নিজ অক্ষে ঘুরতেছে, তার মানে এখানে যখন আসি তখন ঘূর্ণনের ডিরেকশনটা এই দিকে, এই যে এরকম। আমি তো আরেকবার বুঝাই, আমি যেখানে আসি সেটা আসলে ল্যামডা দিয়ে আমরা জানতে পারবো, যে আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো আমরা নেট থেকেও চাইলে দেখতে পারি ল্যামডার মানটা কত। আমি এখন যে পয়েন্টে আসি, তো পৃথিবী কিন্তু নিজ অক্ষে ঘুরতেছে, আবার পৃথিবী আবার সূর্য চারদিকে ঘুরতেছে। নিজ অক্ষে যখন ঘুরতেছে তখন তার ঘূর্ণনের ডিরেকশনটা কিন্তু এই যে এরকম, তার মানে এইখানেও একটা কেন্দ্র আছে। তার মানে এইখান থেকে এই দূরত্ব, এখান থেকে দূরত্ব কিন্তু সেম না, মাথা রেখো, কিন্তু এটা একটু বড় না, এই পাশে একটু বড়, তো মানে এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্ব কিন্তু সেম না, এটাকে সেম ভাবো না। আচ্ছা, তো আমি ধরে নিলাম সেটা ল্যামডা দূরত্ব, ল্যামডা অ্যাঙ্গেল করে আছে, সেটা কি করছে, এটা আমাদের একবার রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্টের সাথে এই বিন্দুতে আমি দাঁড়ায় আছি, এখানটাতে আমি দাঁড়ায় আছি, হ্যাঁ, এটা ল্যামডা দূরত্ব অতিক্রম, ল্যামডা কৌণিক দূরত্ব অতিক্রম করছে আর কি, ঠিক আছে। তো এখন যদি আমরা আমার উপর যদি চিন্তা করি, আমার ওজন ডিরেকশনটা কোন দিকে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি কিন্তু কোনাকুনি, মানে চিত্র অনুযায়ী কোনাকুনি, বাট তুমি যদি এটাকে এভাবে ঘুরাও, এবার যদি ঘুরাও বা এমনি যদি চিন্তা করো, আমার ওজনের ডিরেকশন কোন দিকে, কেন্দ্রের দিকে না, কেন্দ্রের দিকে কিনা, তাহলে আমি এখানে, আমার কেন্দ্র এখানে, ওজনের ডিরেকশন হবে এই দিকে। ঠান্ডা মাথায় বোঝা ট্রাই করো, আমি এখানে সবসময় এই চিন্তা মাথায় রেখো না, ওজন মনে হয় খালি যে এমনি এমনি রাখতে হয়,
এটা কখন আঁকবা যদি আমি যদি এখানে থাকতাম। এখন আমি তো ভাই এখানে না, আমি তো এইখানে, তাহলে আমার ওজনের ডিরেকশন কি এইদিকে হবে, পৃথিবীর বাইরে হবে? আমার ওজনের ডিরেকশন কি এইদিকে হবে? এটা ভুল। তোমরা অনেক স্টুডেন্ট, আমার বিগত বছর স্টুডেন্টরা ভাবে কি আমি এখানে দাঁড়ায় আছি, আমার ওজনের ডিরেকশন এইদিকে। ভুল ভাই, এদিকে কি কেন্দ্র? এদিকে কি কেন্দ্র? কেন্দ্র তো এইদিকে। সো এটা আসলে চিত্রটা এরকম। এখন তোমার কাছে মনে হবে ভাই ওজন কেমনে কোনাকুনি কাজ করে, ভাই এটা কোনাকুনি না, এটা খাড়া নিচের দিকেই। এটা আমরা যখন চিত্র আঁকছি, পৃথিবী তো গোল, দোষ তো আমার না, পৃথিবী তো গোল, এটাই হলো গিয়ে দোষ। এর জন্য এটা আসলে খাড়া নিচের দিকে, এটা এক্সাক্ট খাড়া নিচের দিকে, মানে আমার সাপেক্ষে। আমি এখন যেখানে দাঁড়ায় আসছি পৃথিবীর কেন্দ্র একবারে নিচের দিকে। এটা ভাইবো না ভাইয়া কোনাকুনি, ভাইয়া এইভাবে দাঁড়ায় আছে, ঠিক আছে? এইভাবে আমি দাঁড়াই নেই, ঠিক আছে? ওই যে পুষ্পা দেখো না, যে এভাবে থাকে পুষ্পা, হ্যাঁ, ও কিন্তু একটু হেলে থাকে আর কি। এটা ভাইবো না যে ভাইয়া ওইখানে পুষ্পার মতো হেলে আছে, ভাইয়া পুষ্পার মতো হেলে নেই, আমি সোজাই আছি কি আমার ওজনের ডিরেকশনটা খাড়া নিচের দিকে, ও এর দিকে। তার মানে আমি যদি এটাকে F1 নাম দিই, এটার মান কত হবে? mg, আমার ওজন। তাহলে চলো আমরা লিখে ফেলি যে F1 ইজ ইকুয়াল টু mg। এখন আমরা দেখব যে বাহিরের দিকে কি পরিমাণ বল কাজ করতেছে। তোমরা বলবা ভাই আপনি দাঁড়ায় আছেন, আপনার বাহিরের দিকে কি বল কাজ করতেছে এটা আমরা দেখতেছি না। যখন কোনো কিছু ঘুরতে থাকে তখন অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে? কেন্দ্রমুখী বল থাকে, আবার সেটা ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটাকে বলে কেন্দ্র বিমুখী বল বা অপকেন্দ্র বল। কি বলে? অপকেন্দ্র বল। সো বাহিরের দিকে একটা বল কাজ করতেছে F2, এটার আমি নাম দিচ্ছি অপকেন্দ্র বল। এটা বই এই শব্দটা উচ্চারণ করা, অপকেন্দ্র বল। ওকে, এখন আমরা দেখবো সেই অপকেন্দ্র বলটা সূত্রটা কি। তো কোনো কিছু যখন ঘুরতে থাকে তখন তার একটা কৌণিক বেগ থাকে ওমেগা। তো ওই ওমেগার সূত্রটা আসলে কি? F ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর। এটা তোমরা কোথায় শিখবা? কোন চ্যাপ্টারে? নিউটনীয় বলবিদ্যায়, ঠিক আছে? এটা আসছে F ইকুয়াল টু ma থেকে আসছে। ও a সূত্র হলো ওমেগা স্কয়ার আর। এটা এই চ্যাপ্টারে নাই, গতিবিদ্যাতেও নাই, ইয়াতে আছে, নিউটনীয় বলবিদ্যায় আছে। তো এটা কিসের সূত্র? এটা হচ্ছে কৌণিক বেগের কারণে সৃষ্ট বল। তো পৃথিবী ঘুরতেছে, তারপর কৌণিক বেগ আছে, ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু ছিটকে যাচ্ছে না ওই যে অভিকর্ষ এর বলের কারণে। তার মানে হলো ছিটকে যাওয়ার একটু হলো প্রবণতা আছে, কিন্তু সেটা মানটা খুব ছোট দেখে আমরা ছিটকে যাই না। তো তার মানে এই যে এই বরাবর যে আমরা লিখব, এখানে ওমেগা স্কয়ার আর এর একটা উপাংশ থাকবে। আমি আবারও বলি, m ওমেগা স্কয়ার আর পুরোপুরি থাকবে না, ওর একটা উপাংশ থাকবে। বলতে পারো ভাইয়া উপাংশ কেন? এখানে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই দূরত্বটা কি ছোট হাতের আর না? তার মানে আমি এদিকে একটা ডিরেকশন দিতে পারি, এদিকে একটা ডিরেকশন আমি দিতে পারি। হ্যাঁ, এইটাই হবে কি আমাদের m ওমেগা স্কয়ার। আচ্ছা তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ? তো এটা কি হবে? m ওমেগা স্কয়ার আর। তো এখানে যদি ল্যামডা হয়, এটাও কি ল্যামডা হবে না? আচ্ছা আমি একটু পানি খেয়ে নিই, আমি আসলে টান আজকে অনেক কথা বলতেছি, তো আজকে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি মনে হয় এনার্জি চলে যাচ্ছে। একটু টাইম দাও, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ ভাইয়েরা, আমি এসে পড়েছি। তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো যতটুকু বুঝেছি বুঝছো কিনা। এই যে অপকেন্দ্র বল m ওমেগা স্কয়ার আর এই পার্টটুকু তোমরা বুঝতেছো কিনা, একটু কমেন্টে জানিয়ে ফেলো। কমেন্টে একটু জানাও এতটুকু বুঝছো কিনা। একটু তাড়াতাড়ি বলো। আচ্ছা ক্লিয়ার, অপকেন্দ্র টার্মটা একবার বলেন। আচ্ছা এই শব্দটা আসলে কেন্দ্র বিমুখী আছে না, ওইটার একটা সিনোনিম।
কেন্দ্র বিমুখী বল ওইটারই একটা সিনোনিম, এটা ইসাক স্যারের বইয়ে অপকেন্দ্র শব্দটা বলছে। এটা হচ্ছে পৃথিবীর মানে আমরা যেখানে আছি এখান থেকে তার বাহিরের দিকে যে বলটা, সেই বলটার কথা আমরা বলতেছি। ক্লিয়ার? কেন্দ্র বিমুখী বলেরই একটা সিনোনিম হিসেবে তোমরা অপকেন্দ্র বলটাকে বলতে পারো, আর কিছুই না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি মনে হয় আর কারো কোনো মনে প্রশ্ন নাই। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো। আচ্ছা, নাই মনে হয়। ওকে, এখানে একটা জিনিস আমি তোমাদের বলতে চাচ্ছিলাম, সেটা হলো এইখানে কি কোন বলটা কাজ করতেছে? এম ওমেগা স্কোয়ার আর। তো এই ল্যামডার যে ঘটনাটা তোমাদের বলতে দিছিলাম, এই যে এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা পুরোপুরি কি আমার উপর এই বরাবর কাজ করবে? আমি চাইতেছি যে এই বরাবর যে বলটা আছে তার ঠিক বিপরীত দিকে বলটা আমি নির্ণয় করতে চাচ্ছি। আমি আবারও বলি, আমাদের এই বরাবর F1 কাজ করতেছে, এই বরাবর F2 কাজ করতেছে। আমি F2টা জানতে চাচ্ছি, আমি কিন্তু এখনো F2টা বের করি নাই। আমি যেটা বের করছি সেটা হলো এই বরাবরটা। হ্যাঁ, এই যে এখান থেকে এই ডিরেকশনটা সেম এম ওমেগা স্কোয়ার আর। এই যে পৃথিবী এমনি ঘুরতেছে, তো বলতে পারো ভাইয়া আপনি এইটাকে এম ওমেগা স্কোয়ার আর লেখেন নাই কেন? মানে এটা একটা প্রশ্ন হতে পারে, এটা কেন এখানে লেখেন নাই? এটা রিজনটা হচ্ছে ভাই পৃথিবী তো এমনি এমনি ঘুরে না, পৃথিবী যেই দিকে ঘুরে সেই দিকে হবে। মানে ওমেগার ডিরেকশন যেই দিকে, আমাদের তো এফ এর ডিরেকশন সেই দিকে। তোমরা এটা শিক্ষা আসছো যে ওমেগার ডিরেকশন যেদিকে এফ এর ডিরেকশন সেই দিকে হয়। তো পৃথিবী ঘুরে এই যে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? তো এইভাবে ঘুরলে আমার এফ এর মানে এই বরাবরই তো উপাংশটা আমাদের থাকবে এম ওমেগা স্কয়ার আর। এটা উপাংশ না, এটা মেইন ভ্যালুটা আর কি। এখন আমি তো ভাই এইভাবে নাই, আমি তো এইভাবে তো আমি নাই, তাই না? আমি তো আসলে এইভাবে না, আমি আসি কিভাবে? আমি আমার মতো করে সোজা মতো দাঁড়ায় আছি, কিন্তু আমি তো পৃথিবীর কেন্দ্রের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি না? পৃথিবীর কেন্দ্রের সাথে আমরা একটা ল্যামডা তৈরি করছি। সো এখানেও আসলে ল্যামডার একটা ইফেক্ট থাকবে। ক্লিয়ার? এইখানেও ল্যামডার একটা ইফেক্ট থাকবে। সেই ইফেক্টটা যদি আমরা বের করতে পারি তাহলে কি হবে দেখো তো, F1 এর ডিরেকশন এই দিকে, F2 ডিরেকশন ওই দিকে। তার মানে F1 এবং F2 জাস্ট মাইনাস হবে। কেন? তোমরা ভেক্টর না শিখছো, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। তো দুইটা ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে সূত্র কি ছিল? আর মিনিমাম সমান পি মাইনাস কিউ ছিল না? তোমরা না সরি তোমরা ভেক্টরটা শিখছো, হ্যাঁ? তো আমিও সেম কাজটা করতে। তো F1 মাইনাস F2টাই হলো আমার নতুন ওজন। আমার কি নতুন ওজন? এইটা ছিল আমার পুরাতন ওজন। নতুন ওজন মানে কি জানো? থাকার কারণে ওজন, আরেকটা হইতেছে ওমেগা না থাকার কারণে ওজন। বুঝো নাই কিছু? আরেকবার বলি, এম জি প্রাইম এটা হচ্ছে আমার নতুন ওজন। নতুন বলতে আমি এটা ভাইব না যে ভাইয়া নতুন কোন একটা জিনিস আমদানি করতেছেন কি, না। নতুন ওজন বলতে আমি বুঝাচ্ছি ওমেগা সহ, ওমেগার প্রভাব আছে সেটা ধরে ওজন। লিখে রাখি, ওমেগা এর প্রভাব সহ। আর পুরাতন ওজন বলতে আমি বুঝাচ্ছি ওমেগা নাই। হ্যাঁ, এই যে এই বরাবর শুধু কেন্দ্রের দিকে, এখানে কি কোনো ওমেগা আছে? এখানে কোনো ওমেগা আছে? নাই তো। তাহলে এটাকে আমরা এমজি বলবো। তারপরে মাইনাস দিব, আমি অলরেডি ব্যাখ্যা দিছি কেন মাইনাস দিব, কারণ F2 ডিরেকশন বিপরীত দিকে। তারপরে আমি F2 এর মানটা বসাবো। তোমরা এই টার্মটা একবার মাথা ভালো মতো ঢুকাও, mg প্রাইম সমান mg মাইনাস f। এই টার্মটা তোমরা পুরোপুরি মাথায় ঢুকানো ট্রাই করো। আশা করি তোমরা পুরোপুরি এটা বুঝে ফেলছো। ওকে, আচ্ছা। তো যদি আমি ল্যামডার কথা বলি, তার মানে এটার কি করতে হবে? এই বরাবর উপাংশটা নিতে হবে। তো এই বরাবর কোনো কিছু আমরা যদি অ্যাঙ্গেলের সাথে থাকে, আমরা ওই ভ্যালুটা কিভাবে নেই? কজ। উপাংশটা আমরা কিভাবে নির্ণয় করি? কজ দিয়ে। অথবা এটা আরেকভাবে ব্যাখ্যা করা যায়, মানে এই বরাবর যদি আর হয়ে থাকে তাহলে ওই বরাবর কি হবে? আর কজ ল্যামডা। ঠিক আছে? সো এই বরাবর যদি আমাদের আর হয়, ওই বরাবর কি হবে? আর কজ ল্যামডা। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা কিন্তু F2 এর সূত্রটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে যদি এটা আমরা বসাই দিই যে mg প্রাইম সমান সমান mg মাইনাস ওই যে F2টা m ওমেগা স্কয়ার আর cos ল্যামডা। ঠিক আছে? সো এখান থেকে কিন্তু আমরা g প্রাইমের সূত্রটা পেয়ে যাব। সবগুলো থেকে m কেটে দাও, তাহলে g আমরা হিসাব করব ল্যামডার মান যদি শূন্য হয় তাহলে আমাদের জি প্রাইমের মান কত হবে? ল্যামডার মান যদি 90 ডিগ্রি বা মেডিকেলে আসে, ল্যামডা শূন্য হইলে ওই যে নিরক্ষরেখায় কি, মেরু কি, এগুলো একটু জানা লাগবে না? যে ল্যামডা শূন্য হলে কি হয়, ল্যামডা 90 হলে কি হয়, সেটা আমরা দেখব। যে জি প্রাইম সমান সমান জি মাইনাস কি হইতেছে
হ্যাঁ, ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। ওকে, এই হচ্ছে আমাদের সেই আলটিমেট সূত্র। বলো কমেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ছোট হাতের আর হবে, এখানে আমি বড় হাতের আর লিখে ফেলছি, এটা ছোট হাতের আর হবে, সরি, ছোট হাতের আর কস ল্যামডা হবে, কারণ এখানে কিন্তু ছোট হাতের আর এর প্রভাব। তো ছোট হাতের আর মানে হলো আবার বড় হাতের আর কস ল্যামডা। ছোট হাতের আর মানে কি? বড় হাতের আর কস ল্যামডা। ঠিক আছে, সো কাহিনী তো একটুখানি হয়ে গেল, আমি একটু ভুল লিখছি। হ্যাঁ, আমি একটু ভুলটা একটু কারেক্ট করে নিই। F2 মানে এখানে হবে ছোট হাতের আর, আমি একটু বলি, আমি একটু ভুল লিখছি, এটা বড় হাতের আর লিখে দিয়েছেন, ছোট হাতের আর হবে। এখন ব্যাখ্যা দিচ্ছি কেন ছোট হাতের আর। এই যে দেখো, ও তো ভাই আমি যেখানে আসি, আমি কি বড় হাতের আর ব্যাসার্ধ তৈরি করে আমি ঘুরতেছি? না, আমি ছোট হাতের আর ব্যাসার্ধ তৈরি করে ঘুরতেছি। আমি একটু ভুল লিখে ফেলছিলাম, বড় হাতের আর লিখে ফেলছি, আমি কারেকশন করে দিলাম, ছোট হাতের আর হবে। আবার ছোট হাতের আর এর জন্য কি হবে? আর কস ল্যামডা। তো তাহলে আমরা এখানে তাহলে কস ল্যামডা আগে থেকে একটা ছিল, এখন আরেকটা, তাহলে কস স্কয়ার ল্যামডা হয়ে গেল, আর তার মানে এখানে বড় হাতের আর হয়ে গেল। এই যে দেখো, তোমরা এটা এখানে বসায় দাও, বসায় দিলেই বুঝে ফেলবা। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? এখানে বড় হাতের আর হবে আর এখানে কজ স্কয়ার হবে। মানে আগে আমি লিখছিলাম আর কজ ল্যামডা, এটা আসলে হবে আর কজ স্কয়ার ল্যামডা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো এখানে একটা স্কয়ার হবে। তো চলো আমরা এখন কিছু সিদ্ধান্তে আসি। আমরা কিছু সিদ্ধান্তে এখন যাব যে ল্যামডার মান কি হইলে কি হয়। তো চলো আমরা ডিসিশন শুরু করি। নাম্বার 1, ল্যামডা ইকুয়াল টু 0 হলে, ল্যামডা ইকুয়াল টু 0 হলে জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর হবে। এই যে এটা 0 হইলে। তারপর ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে জি প্রাইম সমান সমান জি মাইনাস কস 90 মান কত? 0, তার মানে এটা হবে, বা জি প্রাইম ইকুয়াল টু জি হবে। ওকে, আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে যে পৃথিবীর, এটা ইসাক স্যারের বইয়েরই একটা প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে একটু মুছে ফেলি বাকি অংশটুকু। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে বস্তুর ওজন বাড়বে নাকি কমবে? বস্তুর ওজন কেমন পরিবর্তন হবে? এটা কিন্তু খুবই পপুলার একটা প্রশ্ন। ঠিক আছে, সো আমরা চলো সলিউশন শুরু করি। তো আমরা সূত্রটা তো মাত্রই শিখলাম যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ল্যামডা। ওকে, এটা হচ্ছে কি নরমাল সূত্র। এখন আমরা যে পৃথিবীতে আসি, আমরা যে নিজেদের ওজনটা মেপে থাকি, এইটা আসলে কি ওমেগা কনসিডার করেই তো নাকি? ধরো আমার ওজন এখন ধরো 580 নিউটন, ধরো আমার ওজন কত? 580 নিউটন। হ্যাঁ, এই যে আমি ওজনটা মাপছি, এটা কি পৃথিবী ঘুরতেছে এই অবস্থায় তো মাপছি নাকি? আমি যে 580 নিউটন, এটা কি পৃথিবী ঘুরতেছে এই অবস্থায় মাপছি। এখন ধরো হঠাৎ করে পৃথিবী ঘোরাটা থাইমা গেল, তখন আমার ওমেগাটা, তখন আমার আমি যেটা মাপছি, এখানে আমাদের বাম পাশে কিন্তু আসলে ওজন ছিল, আমি সব থেকে এম কেটেছিলাম, ছিল আমাদের এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এটা ছিল আমাদের অরিজিনাল সূত্র, এমটা আমি কেটে ফেলছিলাম। তো এইখানে আমি যে 580 নিউটন মাপলাম, এইটাই তো এইটা। এখন বলো ভাইয়া, এটার উপরে তো জির উপর তো প্রাইম আছে। ভাই আমরা যেটা মাপি এটা হলো কি, এটা কি ওমেগা কনসিডার করে, মনে কথা আমি এটা বাংলায় লিখছিলাম, এই বলটা F1, এটা হচ্ছে এটা হচ্ছে কি শুধু F1, এটা ছিল আমাদের F2। এই F1টা কি ওমেগার কনসিডারেশন ছাড়া, আর এটা কি ওমেগার কনসিডারেশন সহ। আমরা যখন ওজন মাপি সেটা তো ওমেগা কনসিডার করেই মাপি, তার মানে এটা 580 হবে, এটা 580 হবে। ওকে, ঘটনা হলো যদি হঠাৎ করে থেমে যায়, তখন এই ওমেগার ভ্যালুটা তো আসলে শূন্য হয়ে যাচ্ছে। তো কোনো কিছু বিয়োগ হচ্ছে না, কোনো কিছু বিয়োগ হচ্ছে না। এটা মিনিং কি? এটা মিনিং হচ্ছে আমাদের ওজনটা আসলে বেড়ে যাচ্ছে। আমি হয়তো তোমাদের বুঝাইতে পারি না, আমি একটু আরেকবার ভালো মতো বোঝানোর ট্রাই করি। আমি একটা বাচ্চাদের মতো একটা উদাহরণ দিই। হ্যাঁ, ওকে, আরেকবার বোঝানোর ট্রাই করি। সেটা হলো এখন পৃথিবী ঘুরতেছে, পৃথিবী ঘোরা অবস্থাতেই আমার ওজনটা হলো 580।
তো পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায় তাহলে মানটা 0 হবে, ওমেগার মানটা 0 হবে। তো ওমেগার মান যদি 0 হয় তখন সূত্রটা কি? সূত্র অনুযায়ী তখন আমাদের এই পার্ট পুরাটা শূন্য হয়ে যাচ্ছে। যখন আমি ওজনটা মাপছিলাম 580 নিউটন, ওমেগার একটা ভ্যালু ছিল। ওমেগার ভ্যালু যেহেতু ছিল তার মানে এইটার একটা ভ্যালু ছিল। আমি মনে মনে ধরে নিলাম এইটার ভ্যালুটা 5। তাহলে আমি যে 580 মাপছি এটা কি? এইটা আসলে কত ছিল? নিশ্চয়ই 585 ছিল, নয়তো এটা 580 কেমনে হয়েছে, তাই না? ওকে, এখন যদি এটা 0 হয়ে যায়, যদি এটা এখন শূন্য হয়ে যায়, এটা কি 580 থাকবে? এটা তো 550 সমান হয়ে যাবে। তার মানে আমার ওজনটা আসলে বেড়ে যাচ্ছে। তার মানে সহজ বাংলা ভাষায় আগে কিছু একটা বিয়োগ হচ্ছিল, আমার কাছে 100 টাকা আছে, আমার ছোট বোন ধরো প্রত্যেকটা সময় আমার কাছ থেকে 5 টাকা 10 টাকা কিছু না কিছু টাকা নিত, তার মানে কি বিয়োগ করতো? হচ্ছে আমার বোন যত টাকা নিত এটা যত টাকা থাকতো। এখন আমার বোন একদিন কোনো টাকাই নিল না, মানে শূন্য। তাইলে আমার কাছে কত টাকা অবশিষ্ট রইল? 100 টাকা অবশিষ্ট রইল। তার মানে কি ওজন এখন বাইরে গেল? আগে আমার বোন আমার কাছ থেকে সবসময় 5 টাকা করে নিত, আমার কাছে 100 টাকা থাকলে আমার বোন 5 টাকা নিত, তার মানে আমার কাছে অবশিষ্ট থাকবে 95 টাকা। কিন্তু যখন আমার বোন আর কোনো টাকা নিচ্ছে না, মানে কি পৃথিবী আর ঘুরতেছে না, তখন তো আমার কাছে পুরো 100 টাকাই আছে। তার মানে কি আমার ওজন এখন বাইরে গেল, আগে ছিল আমার 95, এখন হয়ে গেছে 100। কমেন্টে জানাই বুঝছো কিনা। কমেন্টে জানাই ফেলো বুঝছো কিনা। একটু কমেন্টে জানাও ভাই, বুঝতে পারছো কিনা এটা দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো। একটু দ্রুত বলো, কমেন্টে জানিয়ে ফেলো। আচ্ছা, নাজমুস শাহাদাত বুঝতে পারছে, তারপর হচ্ছে সাহারা দীপ্তি আলহামদুলিল্লাহ, অধরা নিত্যা গুড। এই তো তোমরা বুঝে ফেলছো। তাহলে আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাই। মেডিকেলে আসে দেখি আর কি কি প্রশ্ন আমরা আজকে সলভ করতে পারি। আচ্ছা, তোমরা কিন্তু উপগ্রহ যে স্যাটেলাইট আছে এটা আমরা শিখবো, একটু পরে শিখবো। এখন কোনটা শিখি? আচ্ছা, জি নিয়ে প্রশ্ন পাইতেছি, জি নিয়ে অনেক প্রশ্ন পাইতেছি। হ্যাঁ, সব করে হইতেছে যে জি ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ আছে না, এটা দিয়ে ব্যাখ্যাটা দিবা, জি ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। আচ্ছা, মহাকর্ষীয় বিভব, বিভব নিয়ে যদি একটু আলোচনা করি, আমাদের টপিকের নাম কি? মহাকর্ষীয় বিভব। এটা খুব সিম্পল একটা কনসেপ্ট, ভি ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। এটা আসলে কি? আমাদের এফ কি ছিল? জিএম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে দেখো স্কোয়ার আসলো, এখানে কোনো স্কোয়ার নেই। আবার এখানে দুইটা ভর ছিল, কিন্তু মানে এখানে বস্তুর ভর ছিল, এখানে বস্তুর ভর নাই। তো একটা মেডিকেল একটা প্রশ্ন আছে যে মহাকর্ষীয় বিভবটা তুমি এত থেকে এত যদি তুমি করতে চাও, তখন সেই ক্ষেত্রে তোমার ভরের কি পরিবর্তন করতে হবে? আনসার হলো আসলে ভরের উপর ডিপেন্ডেন্টই না। এখানে দেখো কোনো ছোট হাতের এম নাই, কোনো ছোট হাতের এম নাই। মহাকর্ষীয় বিভব শুধুমাত্র গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপর ডিপেন্ডেন্ট। এটা কিন্তু কোনো ধরনের কি নাই, বস্তুর ভর নাই। ঠিক আছে, সো এটা গ্রাফটা আশা করি তোমরা ইজিলি প্লট করে ফেলতে পারবা যে এটা ব্যস্ত অনুপাতিক, তো এটা ব্যস্ত অনুপাতিক গ্রাফ হবে, কিন্তু এটা সামনে তো মাইনাস আছে, মাইনাস থাকার কারণে গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, মাইনাস না থাকলে গ্রাফটা হয়তো এরকম, প্লাস থাকলে গ্রাফ হয়তো এরকম, মাইনাস থাকার কারণে গ্রাফটা হবে এরকম। ওকে, এটা নিয়ে কোনো প্যাচ নাই, কোনো অঙ্ক আসে নাই। আমরা এখন চলে যেতে পারি মুক্তিবেগ। টপিকের নাম কি? মুক্তিবেগ। তো তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে আসলে সূত্রের টার্মগুলো বোঝার ট্রাই করবা, যে একটা সূত্রের কোনটা কি মিন করতেছে। আমরা জানি ভি ইকুয়াল টু, মুক্তিবেগের কনসেপ্টটা কি আগে সেটা একটু বলি। ধরো কোনো একটা বস্তুকে তুমি পৃথিবী থেকে এত জোরে ছুঁড়ে মারলা, সেটার পৃথিবীতে ব্যাক করলো না, সেটার পৃথিবীতে কি করলো না, ব্যাক করলো না। তো তোমরা মুক্তিবেগের ভ্যালুটা তোমরা মনে হয় মুখস্থ পারো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা মিনিং বুঝতেছো? 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। একতলা বিল্ডিং কতটুকু হয়? একতলা বিল্ডিং হয়ে থাকে কতটুকু? 3 মিটারের মতো, তাই না?
10 ফিট তো হ্যাঁ 3 মিটার মতো হয়। তাহলে তুমি চিন্তা করো 11.2 কিলোমিটার কয়তলা বিল্ডিং এর সমান? 11200 ইনটু ডিভাইডেড বাই 3 হবে। তুমি একটা চিন্তা করতে, তুমি কল্পনা করতে পারতেছো? এত এটা আমি কিলোমিটার থেকে আগে মিটার নিচ্ছি, তারপর 3টা ভাগ করলে তো কততলা বিল্ডিং সেটা পাবো। কত? 112 রে 3 জায়গায় ভাগ করো, তাইলেই তো হয়। তো 120 কে যদি আমরা করতাম 40 হইতো, তাহলে 8, তাহলে 3 দিয়ে আনুমানিক 3 যদি বিয়োগ করি 40 থেকে 3 37 এর মতো হবে, 37 দশমিক সামথিং হবে। কিন্তু সাথে একটা দুইটা শূন্য আছে, 3700 তলা বিল্ডিং এর সমান। ও মাই গড! মুক্তিবেগ হইতে হইলে কোনো একটা বস্তুকে 1 সেকেন্ডে 3700 তলা বিল্ডিং পথ অতিক্রম করতে হবে। তাহলে বুঝো যে বিজ্ঞানীরা 3700 তলা তো বিল্ডিং এ আবিষ্কার হয় নাই, আমি বলতেছি বানানো হয় না, আমি বলতেছি বুঝাইতে যেতেছি 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করতে হবে। বিজ্ঞানীরা এগুলো বানাই ফেলছে, চিন্তা করা যায় মানে কিভাবে মুক্তিবেগ যদি না থাকতো, মানে এত বেগে তো অবশ্যই পাঠাইছে বিজ্ঞানী, নয় স্যাটেলাইট গুলো কিভাবে আছে, তোমাদের লাইভ ক্লাস কিভাবে নিচ্ছে। তো চিন্তা করে দেখো এই মুক্তিবেগটা আসলে কনসেপ্টটা কিভাবে আসছে, যে এটা অঙ্ক করে আসছে, b = √2g আর ওখান থেকে অঙ্ক করে আসছে। তোমরা ওগুলো পারবা, আমি আগে তোমাদের মেইন কনসেপ্টে দিচ্ছি, কারণ মেডিকেলে কিন্তু অঙ্ক এগুলো বেশি একটা আসবে না। হ্যাঁ, যা আসবে তোমাদের ছোট ছোট প্রশ্ন আসবে, যে এটা বাড়ালে এটা কত গুণ হবে, এটার পরিবর্তন করলে ওইটার কিরকম চেঞ্জ হবে, এগুলা কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, ওকে। সো আমরা তারপর দেখি মুক্তিবেগের কোনো প্রশ্ন মেডিকেলে আসছে কিনা। আমি একটুখানি দেখি মুক্তিবেগের প্রশ্ন, মুক্তিবেগের পরে আমাদের স্যাটেলাইটটা বাকি থাকবে আর কি। আচ্ছা, আগে কনসেপ্টগুলো একটু দিয়ে দিই, কোনটার কত গুণ হতে পারে। তেমন প্রশ্ন আমি পাই নাই মেডিকেলে, মুক্তিবেগ নিয়ে আমি পাইনি প্রশ্ন, তারপর একটু শিখায় রাখি। হ্যাঁ, ভি অফ আর্থ সমান √2gr। তো তার মানে আমরা বলতে পারি মুক্তিবেগ কিন্তু কোনো বস্তুর উপর ডিপেন্ডেন্ট না, বস্তুর ভরের উপর ডিপেন্ডেন্ট না। তোমরা যদি আমি এই পেনটাকে নিয়ে যদি এবার ফিক ক্যামেরা পৃথিবীর বাইরে পাঠিয়ে দিতে চাই, তাহলে সেটা মনে করো পৃথিবী তার ব্যাক করলো না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই বস্তুটা ভারী নাকি হালকা তার উপর ডিপেন্ডেন্ট না, কারণ এখানে দেখো ছোট হাতের m নাই। তার মানে মুক্তিবেগ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, আবার জি এর সূত্রে কি? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে v is only dependent on কি g এর সাথে এবং r এর সাথে, এই দুইটার উপর ডিপেন্ডেন্ট, আর কারোর উপর না। আচ্ছা, আবার আমরা g = gm/r² তো লিখতে পারি, তাই না? তাহলে g = gm/r² * r। তো আমরা এখানে দেখতে পেতেছি এটা কিন্তু ভরের উপরও ডিপেন্ডেন্ট, গ্রহের ভরের উপরও ডিপেন্ডেন্ট। তার মানে আমরা এটাকে এইভাবে বলবো, এটা কখন? যখন r ফিক্সড, যখন r ফিক্সড। ঠিক আছে, সো পরীক্ষার হলে এরকম আসতে পারে যে যদি g যদি 4 গুণ করা হয়, g যদি হঠাৎ করে ধরো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হঠাৎ করে 4 গুণ হয়ে গেল, তখন মুক্তিবেগ কয় গুণ হবে? आंसर হবে 2 গুণ। মেডিকেলে এমনি প্রশ্ন বেশি আসবে। অথবা পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেল, আমি প্রশ্নটা লিখে দিই, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে মুক্তিবেগ কিরকম হবে? তো তখন সেক্ষেত্রে কি বলবা? ওই যে এই 8টার উপর ডিপেন্ডেন্ট, তার মানে √half হবে, আগের চাইতে √, এই যে r এর মান অর্ধেক বানিয়ে ফেলছে, তাহলে কি হবে? হাফ এর মান কত? 0.5, এটা রুট করে দিবা আর কি, বা 1/√2। তাহলে তখন কি হবে? আমাদের মুক্তিবেগটা 1/√2 হয়ে যাবে। 1/√2 মান মুখস্থ রাখবা, 0.707, এটা কাজে লাগবে। এই মানটা মুখস্থ রেখো ভাই, কাজে লাগবে, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এই আর কি। আবার এরকম হইতে পারে যে পৃথিবীর ভর হঠাৎ 9 গুণ হয়ে গেল, তো তখন সেই ক্ষেত্রে মুক্তিবেগ কয় গুণ হবে? 3 গুণ হবে। এগুলো তোমরা মাথায় রেখো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের শেষের দিকে চলে যাচ্ছি। এখন আমরা স্যাটেলাইটে চলে যাব, স্যাটেলাইট শিখাই, আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, শাহনাদিয়া বলতেছে ভাই আমাদের 22 ব্যাচে এই চ্যাপ্টারটি সিলেবাসে আছে, এই চ্যাপ্টারটি কি সিকিউ এর জন্য কেমন ইম্পর্টেন্ট? এটা ভালো ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য এটা খুব ভালো ইম্পর্টেন্ট। চাঁদের মুক্তিবেগ 2.4 কিলোমিটার/সেকেন্ড, ডেন্টালে আসছে। হ্যাঁ, মানটা মুখস্থ করে রাখো। ধন্যবাদ নাদিয়া, এই মানটা দেওয়ার জন্য। তোমরা এটা মুখস্থ রাখতে পারো। নাজমুস শাহাদাত ভাই, ঢাবিতে ট্রিপলিতে পড়তে কেমন মার্ক পাওয়া লাগে? ভাই এটা প্রশ্নের উত্তর এক এক বছর এক এক রকম। আমাদের সময়ের কথা যদি বলি, ট্রিপলির জন্য আমাদের সময় 120 পরীক্ষা হইতো, আমার মার্ক ছিল 78.25 120 এর মধ্যে।
তো আমার দেখা এই পর্যন্ত আমার দেখা মানে আমার পরবর্তী বছর যত স্টুডেন্ট পড়াইছি, আমার আগের বছর যত বেস্টেজ দেখছি, আমাদের মতো ডাউন মার্ক আর কখনো হয় নাই। এটার কারণ হচ্ছে আমাদের সময় প্রশ্নটা অনেক হার্ড ছিল। আমাদের আগের বছরে মানে আমার পজিশন হচ্ছে 464, ঢাবিতে আমার পজিশন 464, আর আমার একটা বড় ভাই ওনার মার্ক ছিল 89 আউট অফ 120, তো উনার পজিশন প্রায় 500 প্লাস ছিল। এখন তুমি একটু বোঝার ট্রাই করো যে উনি আমার চেয়ে 10 মার্ক বেশি পেয়েও ওনার পজিশন ছিল কম। ঠিক আছে, কেন? এটা রিজনটা হচ্ছে প্রশ্নের ডিফারেন্স, যে আমাদের সময় প্রশ্নটা যথেষ্ট হার্ড ছিল, আর গত বছর দেখছোই তো মার্ক কিন্তু মানে খারাপ উঠে নাই, উঠছে, ভালোই মার্ক উঠছে, এবং যে ফার্স্ট হয়েছে সে কিন্তু 117ও পাইছে। সো মার্কিং এর ক্ষেত্রে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে অলরেডি রিটেনের কারণে, আর প্রশ্নের একটু স্ট্যান্ডার্ডও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ঢাবির আগের বছরের প্রশ্নগুলো আগেরগুলা আর এখনকারগুলা দেখবা ভালো একটা ডিফারেন্স তৈরি হয়েছে। কেমিস্ট্রি, বিশেষ করে কেমিস্ট্রি আগে আমাদের সময় ম্যাথ ট্যাথ দিত, গত বছর প্রশ্ন দেখো কোনো ম্যাথই নাই, কোনো ম্যাথ নাই, কেমিস্ট্রি কোনো ম্যাথই নাই। আবার ফিজিক্স প্রশ্ন আমাদের এত বড় বড় ক্যালকুলেশনওয়ালা দিত, এখন এত বড় বড় ক্যালকুলেশনওয়ালা দেয় না। ঠিক আছে, সো এই হলো ঘটনা। তোমাকে তার পার্সেন্টেজ যদি তুমি করো, এটা মানে 80/120 ধরি হিসাবে সুবিধার জন্য, তাহলে 40 দিয়ে কাটাকাটি করলে নিচে 3 2, অর্থাৎ মার্ক পেয়ে আমি ট্রিপলি পেয়েছি। ঠিক আছে, বাট এইটা যদি তুমি ধরে রাখো ভাই হবে না। এখনের কথা আমি বলতেছি, 67% আমি মার্ক পেয়ে ট্রিপলি পাইছি, বাট এই বছর কিন্তু পায় নাই ট্রিপলি। 67% মার্ক দিয়ে হবে না। সো তোমাকে টার্গেট রাখতে হবে মিনিমাম 75%। মিনিমাম 75% যদি তুমি টার্গেট রাখো, দেখবা খুব ভালো কিছু একটা তুমি আশা করতে পারবা। ঠিক আছে, 67% ভুলেও টার্গেট রাখো না, এটা হলো প্রশ্ন কঠিন করলে। আর এভারেজ যদি প্রশ্ন হয়, হ্যাঁ 75%, কঠিন করেও ভাই এবারও 75% ট্রিপলি পাইতে হলে কঠিন করেও দেখা গেছে যে মার্কটা কিন্তু তোমার ভালোই লাগতেছে। এটা কারণ হলো ওই যে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, রিটেন নিয়ে আসছে, তো এটার জন্য। আমি ঢাবি নিয়ে পরে অন্য কোনো দিন তোমার সাথে কথাবার্তা বলবো। আজকে আমরা এখন চলে যাই স্যাটেলাইটের বিশাল বিশাল সূত্র, এগুলো কিচ্ছু মেডিকেলে লাগে না, স্যাটেলাইটের বিশাল বিশাল সূত্র, কিন্তু তোমাদের সূত্র মুখস্থ করবা যে এটার কত গুণ, ওগুলোর জন্য কোনো ম্যাথ আসবে না, শুধু তোমরা সূত্রগুলো মুখস্থ রাখবা, এটার এত গুণ, ওগুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা, বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের একটা পার্থক্য আছে। ইসাক স্যারের বইয়ে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের একটা পার্থক্য আছে, এটা বাসায় পড়ে নিবা। তারপরে ইসাক স্যারের বইয়ে নিজে করা একটা প্রশ্ন আছে, পৃথিবী পৃষ্ঠ হতে চন্দ্রবেগে পৃষ্ঠ মুক্তিবেগ অপেক্ষা বড় নাকি বেশি, মানে বড় নাকি কম, মানে পৃথিবীর মুক্তিবেগ আর চন্দ্রের মুক্তিবেগের মধ্যে একটা তুলনা, সেটা তোমরা করবা। বাসায় ভাবতে পারো যে কি হবে, বসে বসে ভাবো বা নিচে লেখা রাখো, সব কি আমি পড়াই দিব। তারপরে হলো যে এখানে আসছে কয়েকটা অঙ্ক আছে, যে পৃথিবীর মুক্তিবেগ বের করো, জি এর মান আর এর মান এরকম দিয়ে দিছে, তোমরা এগুলো বের করার কোনো দরকার নেই, 11.2 মুখস্থ রাখবা। তারপরে কিছু সিদ্ধান্ত দিয়ে দিছে, কিছু বাংলা লাইন লেখা আছে, মহাকর্ষীয় সূত্রের ব্যবহার, এগুলো বাসায় পড়বা। প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, যে আমাদের যে রিসোর্সগুলো আছে, ন্যাচারাল রিসোর্স, এগুলো আমরা যখন খুঁজে বের করতে নেই বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে, তখন কিন্তু জি এর ক্যালকুলেশন করা হয়, এটা ইঞ্জিনিয়াররা বের করে। তারপর কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ, পুরো সব বাংলা লাইন লেখা, কিভাবে কৃত্রিম গ্রহগুলো কাজ করে থাকে, এগুলো আমি শিখাচ্ছি না, এগুলো একটু বাসায় পড়ে নিবা। কৃত্রিম উপগ্রহ প্রকারভেদ আছে, একটা হলো স্বাভাবিক আর একটা হলো শুধু কৃত্রিম। স্বাভাবিক কোনগুলা, এই যে পৃথিবীর উপগ্রহ কে, চাঁদ, হ্যাঁ, আর পৃথিবীর কৃত্রিম উপগ্রহ কি, অনেকগুলাই আছে, স্যাটেলাইটগুলো যে পাঠানো হয়েছে। ভূস্থির উপগ্রহ কাকে বলে, আচ্ছা এটা নিয়ে একটু বলি। বঙ্গবন্ধু স্যাটেলাইট তো তোমরা জানো, বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু ভূস্থির উপগ্রহ। মানে হলো কি, ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে যে আমার ঠিক মাথার উপরে যদি বঙ্গবন্ধু স্যাটেলাইটটা থেকে থাকে, মনে করো যে বিকালবেলা তো এটা আমার মাথার উপর থাকবে, সন্ধ্যাবেলা তো আমার মাথার উপর থাকবে, এটার মিনিংটা বুঝতে পারতেছো? পৃথিবী যে বেগে ঘুরতেছে, স্যাটেলাইটও যদি সে বেগে ঘুরে, তখন সেটাকে আমরা ভূস্থির উপগ্রহ বলি। পৃথিবীর একটা বেগ আছে না, স্যাটেলাইটও তো একটা ঘুরতেছে, যদি দুটা সেম হয় তার মানে কি সেটা অলওয়েজ আমার মাথার উপর থাকবে, চেঞ্জ হবে না, সেটাকে ভূস্থির উপগ্রহ বলবো। তারপর ভূস্থির উপগ্রহের মাধ্যমে ফোন, টেলিফোন এবং ইন্টারনেটের ব্যবহার, ভাই এগুলো একটু বাসায় পড়বা। তারপর হচ্ছে এই তো সূত্র আমি এসে পড়ছি, আমরা হচ্ছে সূত্রটা একটু দেখব। স্যাটেলাইটের সূত্র, স্যাটেলাইট, তো স্যাটেলাইটের সূত্র কি কি আছে, v = √gm / r+h। এগুলো অঙ্কের জন্য লাগবে না, মেডিকেলে এরকম অঙ্ক আসে না, বড় বড় অঙ্কের সূত্রের অঙ্ক আসে না। আমি জাস্ট তোমাদের ওই যে পরিচয়, গতকালকে পোস্টে বলছিলাম এইটা এত গুণ হলে ওইটা অত গুণ হবে, এগুলোর জন্য লাগবে।
এই তিনটা সূত্র এখন আমি পরিচয় দিয়ে দিব, ঠিক আছে? এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার থিওরি পড়া শেষ, আর কিছু নাই। আর কিছু বাকি রাখি নাই, সবই শেষ হয়েছে। দেখো এখানে ফার্স্টে হলো বেগ। বেগটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট? এগুলো তো ফিক্সড ভ্যালু, তার মানে এইচ এর উপর ডিপেন্ডেন্ট। তো তোমার এইচ এর মান যত বেশি হবে, অর্থাৎ পৃথিবী থেকে তুমি যত উপরে যাবা তত তোমার কি কক্ষপথটা বড় হবে না? তো কক্ষপথ তোমার বড় হয়ে যাচ্ছে, তো এইচ এর মান যদি তুমি বাড়াতে থাকো তাহলে ভি এর মান কিন্তু কমতে থাকবে। তাহলে আমরা একটা ডিসিশন পাইলাম, এইচ বাড়লে কি হবে? ভি কমবে, ঠিক আছে? আচ্ছা এবার এখানে আসো, এখানে ডিসিশনে দেখো এগুলো তো ফিক্সড ভ্যালু, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এইচ নিয়ে আমার মাথা ব্যথা। এখানে যদি এইচ বাড়ে তাহলে কি হবে? টি এর মানটা কি বেড়ে যাচ্ছে না? এটা তো প্রপোর্শনাল, এখানে প্রপোর্শনাল, এখানে আবার বর্গের মূলের সমানুপাতিক, যেটাই হোক বাড়তেছে তো, বর্গমূল হলে কি বাড়ে না? প্রপোর্শনালই তো। তার মানে এখানে এইচ বাড়লে টি বাড়বে। তাহলে আমরা এখানে এভাবে বলতে পারি, এইচ বাড়লে টি বাড়বে, এইচ বাড়লে টি বাড়বে। এইগুলো মেডিকেলে আসতে পারে, মেডিকেলে আসলে এটা আসতে পারে, এইচ মানে এটা বাড়লে এটা বাড়বে কিনা নাকি কমবে। হ্যাঁ, এবার এটাতে আসো। এখানে এইচ এর সাথে তো আমরা সম্পর্ক করব। এখন এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, তার মানে এটা তো ফিক্সড না, টিটা তো ফিক্সড না। সো আমরা সেই ক্ষেত্রে বলবো যে এটার সাথে এটা কেমন সম্পর্ক, খেয়াল করো। তো টিটাকে যদি আমি ধরো 4 গুণ করে ফেললাম, ধরো আমি 4 গুণ করলাম, ঠিক আছে? তাহলে কি হবে? 4 স্কোয়ার, এই যে টি এর উপর স্কোয়ার আছে, আবার উপরে আবার 1/3, আবার উপরে আবার 1/3। আচ্ছা 4 গুণ না করে অন্য একটা দিই, কয় গুণ করতে পারি? 16 গুণ যদি করি, 16 গুণ যদি করি তাহলে কত হয়? 16 স্কোয়ার ইন্টু 1/3। আবার 16 মানে কি? 4 স্কোয়ার উপরে স্কোয়ার আবার 1/3, তার মানে 4 টু দা পাওয়ার 4/3। আচ্ছা, তো এইভাবে তোমরা ক্যালকুলেশনগুলো করে তোমরা দেখতে পারো মানটা বাড়বে নাকি কমবে। আমি প্রথমটা দিই, তোমাদের ব্যাখ্যাটা দিতে পারবো যে টি এর মান যদি 4 গুণ করি, টি 4 গুণ হলে প্রশ্ন হলো এইচ ইজ ইকুয়াল টু কত গুণ? এটা হলো আমাদের প্রশ্ন। তো 4 কে আমি স্কোয়ার করলাম, উপরে আবার 1/3 দিলাম, উপরে আবার 1/3 দিলাম, মানে 4 টু দা পাওয়ার কত হবে? 2/3 হবে। এটাই তো, তার মানে আমি যেটাই করতেছি না কেন, উপরে পাওয়ারটা দেখো 1 এর চেয়ে কম, উপরে পাওয়ারটা কি 1 এর চেয়ে কম। তো তোমরা এটা জানো, পাওয়ার যদি 1 এর চেয়ে কম থাকে সেই মানটা কি হইতেছে? কমে যায় না? তুমি যখন 4 কে রুট করো বা 4 কে যখন পাওয়ার হাফ করো তখন তার মান তো কমে যায়। আবার 4 কে যদি তুমি 2/3 করো এটাও তো কমে যাবে, তাই না? যেটাই হোক কমে যাচ্ছে তো, তার মানে এই ভ্যালুটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে টি হবে কি? কমবে। ঠিক আছে, আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো যে টি কে আমি স্কোয়ার করব, স্কোয়ার করে আবার 1/3 করব। স্কোয়ার করলে 4 এর উপর স্কোয়ার হলো, আবার 1/3, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাইলে হোল টু দ্য পাওয়ার 2/3। তো হোল টু দ্য পাওয়ার 2/3 যদি তুমি করো, যে কোনো কিছুকে পাওয়ার যদি 1 এর চেয়ে ছোট হয় তখন তার মানটা কমে যায়। সো আমাদের মানটা কিন্তু কমে যাবে। সো এই ছিল আমার ডিসিশন যে এইচ বাড়লে টি বাড়ে, তারপরে এইচ বাড়লে ভি কমে, আর একটা হলো কি টি বাড় এই কি হয়, টি যদি 4 গুণ হয়, আমি টি লিখছি কেন, এটা এইচ হবে, টি যদি 4 গুণ হয় তাহলে আমাদের এইচ এর মানটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, কোন কত হবে সেটাও বের করেছি, 4 টু দ্য পাওয়ার 2/3, এটা তো আসলে আমি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো না। 4 স্কোয়ার করে আবার 1/3 করতে হবে, এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। ওকে, সো অনেক কিছু আমরা আজকে শিখলাম। তো আমি চেষ্টা করছি একটা ক্লাসের মধ্যে শেষ করার, এর জন্য ক্লাসে একটু লেংদি হচ্ছে। আমি একটু দেখি ডেন্টালের কোনো প্রশ্ন আমি একটু সলভ করি। রেডি? ডেন্টালের প্রশ্ন, দুটি বস্তুর মধ্যে দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বল কত গুণ হবে? ওই যে ডি এর মান হাফ বসায় দাও, ডি এর ওইখানে, তাহলে 4/1 তারপরে ডেন্টালে এটাও আসছে, বস্তুর ভর 75 কেজি হলে চাঁদে কত হবে? 75 কেজি, সোজা প্রশ্ন। তারপর নিরক্ষীয় অঞ্চলে ওই যে জি এর মান, মেরু অঞ্চলে জি এর মান, এগুলা নিয়ে আসছে, মানগুলা নিয়ে আসছে এই ইয়াতে ডেন্টালে। তারপরে বড় হাতে জি এর মানটা কত ডেন্টালে আসছে? 17-18, তোমরা মুখস্থ পারো 6.673 × 10⁻11। বড় হাতে জি এর এককটা নিজের বাসায় আজকে বের করবা, সবাই লিখো, হোমওয়ার্ক। বড় হাতে জি এর একক বের করবা, বড় হাতে জি এর মাত্রা বের করবা। তারপর কোন বস্তুকে যেভাবে রাখা হোক না কেন ওজন খাড়া নিচের দিকে কাজ করে, এটাকে কি বলে থাকে আর কি? কেন্দ্রটাকে কি বলে? অভিকর্ষ কেন্দ্র বলে। এগুলো মেডিকেলে আসা প্রশ্ন। আরেকটা প্রশ্ন বলি, কোন এক ব্যক্তি লিফটে দাঁড়িয়ে আছে, জি ত্বরণে নিচে নামার সময় নিজেকে তার কি মনে হবে? আনসারটা হবে কি? তার ওজনটা কমে যাচ্ছে। আমরা জানি নিচের দিকে গেলে ওজন কম মনে হয়। ঠিক আছে, যখন সে জি ত্বরণে নামতে আছে, আচ্ছা জি ত্বরণে নামলে পুরা ওজনহীন মনে হবে। মনে রাখবা, আমি লিফটে দাঁড়ায় আছি, যদি লিফটটা জি ত্বরণে নিচে নামে তার মানে কি? সেটা একবারে ফুল স্পিড নিচে নামতেছে। ফুল স্পিড মানে কি?
পৃথিবী যত বল দিয়ে আমাকে টানতেছে ঠিক সেইভাবে আমি পড়ে গেছি। মানে কি, আমাকে সুইসাইড করতে গেলে মানুষ 5 তলা বিল্ডিং থেকে যেমন লাভ দেয় না, একবারে মুক্ত অবস্থা, সেই মুক্ত অবস্থায় আমি উপনীত হয়েছি। তো তখন সেক্ষেত্রে আমাকে ওজনহীন মনে হবে। তোমরা লিফটের এটা পারো মনে হয়, লিফটের সূত্র কি, F = m × g - a, নিচে গেলে তো a = g হলে আমাদের f এর মান কত হবে, F = 0 হবে, তাই না? এটা হচ্ছে লিফটের জন্য। আর উপরে গেলে তো বেড়ে যায়। এটা ডেন্টালে আসা প্রশ্ন। তারপরে ডেন্টালে হচ্ছে একক নিয়ে প্রশ্ন আসছে একটা, তারপরে মাত্রা নিয়ে একটা প্রশ্ন আসছে এই চ্যাপ্টারেরই। তারপর অভিকর্ষ স্তরণের জন্য নিচের কোনটি সঠিক, এটা একটা প্রশ্ন আসছে। এখানে অপশনগুলো আমি তোমাদের পড়ে শোনাই। অভিকর্ষ স্তরণের মান পাহাড়ে বেশি, ওনারা বলতেছে পাহাড়ে বেশি। এটা চিন্তা করো, খুবই সহজ একটা প্রশ্ন। ভূপৃষ্ঠে জি এর মান কি সর্বোচ্চ? তাহলে তুমি যত উপরে উঠবা, আমরা একটা গ্রাফ শিখছিলাম যে এটা নিচের দিকে নেমে যায়, জি এর মানটা কমতে থাকে। যত তুমি উপরে উঠবা জি এর মানটা কমতে থাকে। এটা এই আসছিল ডেন্টালে। তারপর লিফট নিয়ে আরেকটা আসছে 97-98 সালে, একই প্রশ্ন, যেহেতু অনেক নিচে নামলে কি হয়, নিজেকে ওজনহীন মনে হবে। সো আমি আজকে বোর্ডে কম লিখছি, কারণ এই চ্যাপ্টার থেকে মেডিকেলে ডেন্টালে অঙ্ক খুবই কম আসে। আমি আবারও বলি, মহাকর্ষ চ্যাপ্টার থেকে অঙ্ক খুবই কম আসে, সবই থিওরিটিক্যাল। তবে যেগুলো আসবে, এইটা এত গুণ করলে ওইটা কিরকম হবে, এইটা কেমন চেঞ্জ করলে ওইটা কেমন চেঞ্জ হবে, এগুলো মেডিকেলে আসতে পারে। এটা ব্যতীত বড় বড় সব অঙ্ক স্কিপ করবা। আই রিপিট, যাদের শুধুমাত্র মেডিকেল টার্গেট, ঢাবি না, শুধুমাত্র মেডিকেল টার্গেট, তারা এই চ্যাপ্টারের বড় বড় ম্যাথগুলো স্কিপ করতে পারো। আমি কিন্তু পরীক্ষা নিব, তোমরা চাইলে তখন এগুলো স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, হাতে ক্যালকুলেশন করা লাগে ভাই, এটা নিয়ে একটু প্যারা আছি। কিছু ম্যাথ থাকে যেগুলো হাতে। আচ্ছা, তোমরা এই যে হাতে যে তোমাদের যে অঙ্কগুলা, এটার জন্য তোমরা আমার একটা সিরিজ আছে, তোমরা এটা দেখতে পারো যারা এখনো দেখো নাই। ইউটিউবে তোমরা সার্চ দিতে পারো ক্যালকুলেশন হ্যাকস উইথ রাফি, তোমরা একটা প্লেলিস্ট পাবা, ঠিক আছে? এটা তোমরা সার্চ দিও, চলকে সার্চ তোমরা পেয়ে যাবা। এটা লিখে ইউটিউবে সার্চ দিলে আসা পড়বে। এটা লিখে তোমরা ইউটিউবে সার্চ দিও। এখানে আমার টোটাল 7টা ভিডিও আছে। এই 7টা ভিডিও হচ্ছে কিভাবে ক্যালকুলেটর ছাড়া বড় বড় ক্যালকুলেশন করতে হয়, সেগুলো আমি শিখাইছি। সো এরই মাধ্যমে আমি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের ফিনিশিং টানলাম। আমি আবার রিপিট করি, এই চ্যাপ্টারে কোনো বড় বড় অঙ্ক মেডিকেলে আমি আসতে দেখি নাই। তোমরা প্রশ্ন ব্যাংক খুলতে পারো, আমি প্রশ্ন ব্যাংক নিয়ে তখন অ্যানালাইসিস করি, তোমাদের সবকিছু বললাম। যা প্রশ্ন আসছে সব হচ্ছে অনুধাবনমূলক, জ্ঞানমূলক, এবং কোনটা কত গুণ করলে কি হবে, এই টাইপের প্রশ্ন আসছে। সো আশা করি তোমরা এই চ্যাপ্টার অঙ্ক নিয়ে বেশি একটা প্যারা খাবা না। স্যাটেলাইটের বড় বড় সূত্রের কোনো অঙ্ক করা দরকার নাই। তারপরে হচ্ছে রুটের যে বড় বড় যেগুলো আছে, যেগুলো আননেসেসারি, সেগুলো স্কিপ করো, কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে মেডিকেলে তোমরা প্যারা খাবা না। তোমরা বেশি বেশি করে বইয়ের লাইন পড়ো, বইয়ের লাইন পড়ো, বইয়ের লাইন পড়ো। গতকালকে তোমাদের বলছি ভাই, বইয়ের লাইন পড়াটা বাড়ায়া দাও, এবং সূত্র প্রত্যেকটা মুখস্থ রাখবা। অঙ্ক করতে বলতেছি না, বাট সূত্রে কিন্তু ভাই একটা মিস দিতে বলতেছি না। সো ইনশাল্লাহ আবার দেখা হবে। তো তোমাদের রুটিনটা আমি ফিক্সড করে দিছি, শুক্র, শনি, সোম, বুধ। আজকে আমাদের এটা শেষ। তোমাদের মহাকর্ষের উপর পরীক্ষাটা নিব সোমবার দিন। তোমাদের পরীক্ষা ডেট বলে দিই। আজকে তোমাদের এক্সাম মহাকর্ষ, কালকে বন্ধ, কাল কিন্তু কোনো ক্লাস নেই। দেখো, আমি বৃহস্পতি, শুক্র, শনি টানা 3 ক্লাস নিয়েছি। ভাইবো না, কালকেও ক্লাস নিব, কালকে রুটিন অনুযায়ী ক্লাস নেই। তোমাদের হচ্ছে এক্সাম মহাকর্ষের চ্যাপ্টার উপর এক্সাম কবে হবে? পরশুদিন হবে। তো পরশুদিন কি বার? পরশুদিন হচ্ছে সোমবার। তো সোমবার দিন রাত 9টায় তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? আজকে যে ক্লাসটা নিছি সেটার উপর তোমরা নোট গ্রুপে আপলোড দাও। প্রত্যেক দিন নোটের উপর পুরস্কার থাকবে। তারপর এক্সামের উপরও যারা ফার্স্ট হবা, হ্যাঁ, তাদের জন্য পুরস্কার থাকবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।